পুশ নোটিফিকেশন কি দেওয়া হয়েছিল ভাই? দেয় নাই তো। ওরে ভাই, ইয়ার কমেন্ট যে ভাই কবে থেকে আসা শুরু হবে ঠিকঠাক? বাসায় কিন্তু এটা করে না, ভাইয়ের বাসা। হ্যাঁ, একদম ঠিকঠাক। একদিন আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছি সবাই? আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানান কমেন্ট করে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে ফেলবো। একটু কমেন্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছেন। আচ্ছা, একটু কমেন্ট করে জানান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, দেখেন আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে অর্থনীতি নিয়ে। আমাদের যেহেতু অর্থনৈতিক সমীক্ষা বা বাজেট, এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা আমাদের পরীক্ষায় আসুক বা না আসুক, একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে, তাই না? সো আচ্ছা, এখন আচ্ছা, তো বিষয় হচ্ছে যে আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে, অর্থাৎ 5 নম্বর ক্লাসে আমরা কিন্তু জনসংখ্যা যে ক্লাসটা ছিল, হ্যাঁ, জনসংখ্যা নৃগোষ্ঠী এরকম যে ক্লাসটা ছিল, ওখানে কিন্তু আমরা অর্থনৈতিক সমীক্ষার একটা ধারণা পেয়েছিলাম। আমরা যদি একটু প্রিভিয়াস ক্লাসের স্লাইডটা দেখি, হ্যাঁ দেখেন, এই যে আমি মনে হয় এই স্লাইডগুলো আপনাদেরকে পড়েছিলাম, যেখানে যে অর্থনৈতিক সমীক্ষা 2024 থেকে এখানে বেশ কিছু ইনফরমেশন আমরা নিছিলাম। তো ওখানে জনসংখ্যার ইনফরমেশনগুলো বেশি ছিল, কিন্তু একই সাথে আমি কিন্তু যে জিডিপি প্রবৃদ্ধির হার বা মূল্যস্ফীতি এই জিনিসগুলো ওখানে আমি মেনশন করে দিছিলাম। এবং জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কার?
আমরা জানি যে জিডিপিতে যে 19টা খাত আছে সেটা আসলে মোটা দাগে তিনটা, একটা হচ্ছে কৃষি খাত, মানে ওই 19টা খাত আসলে কার, যে 19টা খাত আছে তার মধ্যে কৃষি, শিল্প আর হচ্ছে সেবা, এই তিনটাই হচ্ছে আমার মেজর খাত, তার মধ্যে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সেবা খাতের। এগুলা নিয়ে আমরা হয়তো কথা বলছিলাম ওই সময়, এবং একই সাথে ওইখানে কিন্তু আমরা এরকম কিছু কথা বলছিলাম যে বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য কে দেয়, যদি বলে কোন দেশ তাহলে জাপান, যদি বলে কোন সংস্থা তাহলে এডিবি, পণ্য আমদানিতে শীর্ষে কে আছে চায়না, রপ্তানিতে কে আছে ইউএসএ, এই ধরনের জিনিসপত্র আমরা মনে হয় ওই ক্লাসে পড়ে আসছি, রাইট? আচ্ছা, এখন একটু যদি দেখেন যে এইখানে আমি একটু একটা জিনিস বলতে চাই যে কতগুলা ব্যাংক আছে আমাদের বাংলাদেশে, বিভিন্ন রেসপেক্টিভে আমাদের যে ব্যাংকগুলো আছে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এই যে ইয়াগুলা আছে সেগুলো কিন্তু আমরা তো এখানে একটা আমি জাস্ট ইয়া দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে যে 61 আছে এটাকে আসলে আমরা এখন 62 জেনে রাখবো, ঠিক আছে? এবং এই যে একটা যে বার্সা আসলে ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠান, এখানে আসলে 35 ছিল, এইটা আসলে এখন হয়ে গেছে 36, ঠিক আছে? তো 35-এর জায়গায় 36, অর্থাৎ আমার টোটাল এখন ব্যাংক যদি বলে তাহলে সেটা হচ্ছে 62। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী আমাদের এখন বাংলাদেশে ব্যাংক হচ্ছে 62টা। আজকের টপিক হচ্ছে অর্থনীতি। আজকের টপিক হচ্ছে অর্থনীতি। তো বিগত ক্লাসে আমরা কোনো একটা ক্লাস হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা নিয়ে পড়াশোনা করছিলাম, এবং এখানে এই জিনিসগুলো ছিল। সো অর্থনৈতিক সমীক্ষা যেটা, ওইটা আর আজকে পড়াচ্ছি না, কারণ এটা যেহেতু বিগত ক্লাসের জিনিস, ওটা আপনারা একটু নিজেরা দেখে নেবেন। সো এখন আসি বাজেটে। এখন আসি আমরা বাজেটে, এবং বাজেট নিয়ে যখন আসলে কথাবার্তা বলবো তখন অবশ্যই আগে বুঝতে হবে যে বাজেট কি কি ধরনের হয়, এবং সেগুলোর একটু সংজ্ঞাটা একটু জানতে হবে, ঠিক আছে? এবং আপনি যখন আসলে বিসিএস বলেন বা রাজস্ব খাতভুক্ত যখন কোনো চাকরিতে যাবেন তখন কিন্তু এগুলো বুঝতে হবে। আবার যদি এমন হয় যে আপনি ধরেন পরিকল্পনা কমিশনে চাকরি হয়েছে, এবং সেখানে আপনার কোনো প্রজেক্টের ডিপিপি নিয়ে কাজ করতে হচ্ছে, তখন কিন্তু এই জিনিসগুলো আসলে বুঝতে হবে যে আসলে কোনটা কোন বাজেটের কোন প্রকল্প কোথায় যায়, কিভাবে কাজ হয়। তো শুরুতে দেখেন, এখানে যদি আমি বলি যে আমার বাজেটের ধরন এখানে 3 রকম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাসটা কিন্তু এখন আর কি শুরু হচ্ছে, কারণ অর্থনৈতিক সমীক্ষা 2024 যেহেতু আগে পড়াইছি, ওটা অবশ্যই আপনাদের কাছে প্রিন্টেড কপি থাকতে হবে। একটা সিঙ্গেল পেজে একটা টেবিল থাকবে যেখানে অর্থনৈতিক সমীক্ষা 2024-এ কি কি আছে না আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি একটু নোট করে ফেলবেন, হাতেও নোট করতে পারেন, বা যেটা বললাম একটা প্রিন্টেড কপি রাখতে পারেন। ঠিক যেমনটা আজকে আমরা বাজেট দেখবো, বাজেট 25-26 অর্থ বছরের যে 2025-26 অর্থ বছরের যে বাজেট, সেটার একটা টেবিল দেখবো, একইভাবে অর্থনৈতিক সমীক্ষার টেবিলও যেন আপনার পড়ার টেবিলে থাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো যারা ফেসবুকে লাইভে আছেন তারা একটু আপনাদের বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু মেনশন করে দেন, কারণ 7টার ক্লাসে যেটা হয় যে অনেকে একটু দেরি করে আসে। অনেকে বাইরে টাইরে থেকে আসে, তো বা অনেকে অফিস শেষ করে আসে, অনেকে টিউশন করে আসে, অনেকে আড়মোড়া ভেঙে আসতে দেরি করে। আগে যখন 7:15 ক্লাস হইতো বা 7:30 ক্লাস হইতো, তখনকার থেকে এখন একটু দেখি যে 7টায় ক্লাস যখনই আমরা নিছি, ওই আস্তে আস্তে 7:10 7:15 বেজে যায়, ঠিক আছে? ওকে, সো যেহেতু আমাদের ক্লাসটা অলরেডি আমাদের আজকের টপিকে আমরা ঢুকে যাচ্ছি, সো সবাইকে একটু, যে যা দূর দূরান্তে আছে আশেপাশে আছে, একটু চাইলে আপনার বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে, বা বন্ধু বান্ধব না এখানে কোর্সে এসে পরিচয় হয়েছে, তাদেরকে একটু মেনশন করে দিতে পারেন। শুরু করতেছি আজকে আমাদের প্রথম স্লাইড কি, যে বাজেট, বাজেটের ধরন। তো 3টা টাইপ এখানে অলরেডি দেখে ফেলতেছেন। প্রথমটা হচ্ছে রাজস্ব বাজেট, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেভিনিউ বাজেট। এরপরে আছে উন্নয়ন বাজেট, ডেভেলপমেন্ট বাজেট, আর একটা আছে সম্পূরক বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট। তো রাজস্ব বাজেটটা কি? রাজস্ব বাজেট হচ্ছে, দেখেন এখানে 2টা টার্ম আপনাকে মাথায় রাখতে হবে। রাজস্ব বাজেট জিনিসটা কি? রাজস্ব বাজেট হচ্ছে যে এই যে রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়, রাজস্ব আয় এবং কি রাজস্ব ব্যয়ের হিসাব। হ্যাঁ, এই 2টা জিনিস একটু খালি বুঝবেন। আচ্ছা, কথা হচ্ছে যে ওই যে চলতি বছরের, অর্থাৎ এই যে 25-26 অর্থ বছর, এই অর্থ বছরে সরকারের মানে কি থাকে, যে কতটুকু সে রাজস্ব আয় করতে পারবে, রাজস্ব ব্যয়ের আয় ব্যয়ের যে হিসাবটা থাকে, লিপিবদ্ধ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে রেভিনিউ বাজেট, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? রেভিনিউ বাজেট, বুঝছি? সেটাকে আমরা কি বলি? রেভিনিউ বাজেট। আচ্ছা, সো এই যে যেই বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে রেভিনিউ বাজেট। এখানে 2টা খাত, একটা হচ্ছে রাজস্ব আয়ের খাত, আর একটা হচ্ছে প্রশাসনিক। একটা কি বললাম বলেন তো? একটা হচ্ছে
রাজস্ব আয়ের খাত আর একটা হচ্ছে প্রশাসনিক ব্যয়ের খাত। তো এগুলা যখন আসলে আপনারা একটু সার্ভিসে যাবেন তখন এটা আরো ডিটেলসে বুঝবেন। হ্যাঁ, এখন নর্মালি একটু চিন্তা করেন যে রাজস্ব আয় হয়, ঠিক আছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কস্ট থাকে, খরচ হয়, এই দুইটাই হচ্ছে আসলে রাজস্ব বাজেটের খাত, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে উন্নয়ন বাজেট বা ডেভেলপমেন্ট বাজেট। সরকারের বেশ কিছু প্রজেক্ট থাকে না, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি এডিপি। আপনি বাজেটের যে কোনো সামারি যখনই দেখবেন, সেটা বাজেট যারা প্রণয়ন করে তাদেরও যে পিডিএফ আছে, তাদেরও যে রিপোর্ট আছে, সেটা যদি দেখেন, বা যে কোনো বাজারের প্রচলিত বইতে বাজেটের যদি টেবিলটা দেখেন, তাহলে দেখবেন ওখানে এই এডিপি শব্দটা অনেকবার আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। আমরাও যখন আসলে পড়াশোনা করছি, প্রজেক্ট প্ল্যানিং নিয়ে পড়াশোনা করছি, তখনও এই যে ডিপিপি, এডিপি, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আমাদেরও পড়াশোনায় ছিল। আমাদের ফাইনাল ইয়ারে এই কোর্সগুলো, মানে এই ধরনের পড়াশোনা ছিল। তো যে বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ উন্নয়নমূলক কাজ, হ্যাঁ, যে উন্নয়নমূলক যে কাজগুলো আছে, সেই উন্নয়নমূলক কাজের যে হিসাব অন্তর্ভুক্ত থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে উন্নয়ন বাজেট। যেমন আমরা এই যে কিছু হইলে এখন বলি না যে উন্নয়ন উন্নয়ন, এরকম মিম করি, তো সেই উন্নয়নমূলক যে কাজের হিসাবটা থাকে যেই বাজেটে, সেটাকে আমরা বলি হচ্ছে উন্নয়ন বাজেট, ঠিক আছে। লাস্টে কি, সম্পূরক বাজেট, সাপ্লিমেন্টারি বাজেট। আমরা যারা অলরেডি সার্ভিসে আছেন তারা দেখবেন যে যখন কোনো মিটিং হয়, মিটিং এর পরে রেজুলেশন হয়, ঠিক আছে, মানে মিটিং এ কি সিদ্ধান্ত হইলো এটা নিয়ে একটা রেজুলেশন প্রকাশ করে। তো এই মিটিং এ অবশ্যই কিছু এজেন্ডা থাকে। তো যেই এজেন্ডাগুলো আসলে মিটিং এর মোটামুটি 7 দিন আগে বা 10 দিন আগে যেগুলা শিওর শর্ট থাকে যে হ্যাঁ এই এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো নিয়ে অলরেডি একটা এজেন্ডা পাবলিশ হয়ে যায়। মিটিং এর আগে আগে এজেন্ডা পাবলিশ হয় এবং যত মিটিং এর সদস্য থাকে সবাইকে বলে দেওয়া হয় যে এই হইলো আমাদের মিটিং এর এজেন্ডা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেন সকল সদস্যরা ওইটা কি করতে পারে, একটু স্টাডি করতে পারে। পরবর্তীতে অনেক এজেন্ডা দেখা যাচ্ছে যে মিটিং এর আগে বা মিটিং এর দিনেও চলে আসে এবং ইমার্জেন্সি, তো সেগুলোকে তখন আমরা নাম দিই সাপ্লিমেন্টারি এজেন্ডা, এবং সেই সাপ্লিমেন্টারি এজেন্ডা তখন ওই সবার শেষে আলোচনা হয়। এটাকে টেবিল এজেন্ডাও বলে, সাপ্লিমেন্টারি এজেন্ডাও বলে। তো এই যে সাপ্লিমেন্টারি বাজেট, তাহলে এই জিনিসটা কি কি বুঝতেছেন, যে কোনো কারণে যদি আমার এজেন্ডা বেড়ে যায়, হ্যাঁ, কোনো কারণে যদি এজেন্ডা বেড়ে যায়, কোনো ইমার্জেন্সি কোনো খাত যদি চলে আসে, তাহলে ওইটাকে আমরা নাম দিচ্ছি সাপ্লিমেন্টারি এজেন্ডা, ঠিক আছে। কোন একটা মিটিং এর কথা, যে কোনো ধরনের মিটিং এর কথাই যদি আমি বলি, এটা আপনারা, আমার মনে হয় যে অনেকেই এখানে সার্ভিসের লোকজন আছেন, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই সাপ্লিমেন্টারি এজেন্ডা বা টেবিল এজেন্ডা এই টার্মটার সাথে পরিচিত। কারা কারা এরকম আছেন একটু বলেন তো যে এই টার্মগুলোর সাথে পরিচিত। অফিস আদালতে, প্রাইভেটেও কিন্তু এই চর্চা আছে, ঠিক আছে। আমাকে একটু জানাইতে পারেন যে কারা কারা এই টার্মগুলোর সাথে পরিচিত। সো সাপ্লিমেন্টারি বাজেটটা কি, তাহলে দেখেন, এই যে আমি যে আমার বাজেটে যে হিসাবটা রাখছি, আমার যে বরাদ্দ আছে বাজেট, যে আমি এত টাকা ব্যয় করতে পারবো, খরচ করতে পারবো, ঠিক আছে, তো সেই বরাদ্দকৃত ব্যয়ের চাইতে কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট খাতের ব্যয় বৃদ্ধি হলে তা অনুমোদন করতে যে বিল পাশ করা হয় সেইটাকে, হ্যাঁ, বা নতুন যে বরাদ্দ দেওয়া হয় সেটাকে আমরা বলি হচ্ছে সম্পূরক বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট, ঠিক আছে। আচ্ছা, কেউ কিছু বলতেছে না, মানে আমার কি কমেন্ট আসতেছে না? একজন বলছে জুমে, বাট সে বলছে যে পরিচিত না। তাহলে সাপ্লিমেন্টারি বাজেটটা কি, আমার যে বাজেটটা প্ল্যান করা আছে যে আমি এতটুকু টাকা খরচ করব, কোনো কারণে যদি কোনো মন্ত্রণালয়ের কোনো খরচ বেড়ে যায় বা অন্য কোনো খাতে, হুম, যদি মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা করব, তো সেক্ষেত্রে ওই নতুন করে যে বাজেট পাস করতে হয়, হ্যাঁ, সেই যে বাজেটটা, তাহলে দেখেন, এটা প্রথমে তো এটা অনুমোদন করতে হয়, অনুমোদন করতে যে বিল পাস করা হয় বা নতুন যে বরাদ্দ দেওয়া হয়, সেই বিল বলেন বা বাজেট পাস বলেন বা বরাদ্দ দেওয়া বলেন, সেটাকেই আমরা বলি হচ্ছে সম্পূরক বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট, ঠিক আছে। এইবার তাহলে আসেন, এইবার আমরা হচ্ছে একটু দেখি যে আমাদের বাজেট 2025-26-এর আকার কেমন ছিল। এবং আচ্ছা, ওকে, বলছে যে আমরা স্যার এখনো স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে বাজেটের আকার কি ছিল, খুব ইম্পর্টেন্ট, বাজেটের আকার ছিল হচ্ছে 7,90,000 কোটি টাকা। আমার মনে হয় যে যেহেতু এটা জুলাই মাস থেকে কার্যকর হয়েছে 1 জুলাই 2025, তাই না? আমরা সবাই তো এটা জানি, শুরু হয় অর্থ বছর শুরু হয় কি 1 জুলাই, আর শেষ হয় কবে, 30 জুন, পরের বছরের 30 জুন। সো এই বাজেটটা আসলে আমাদের জন্য নিশ্চয়ই অনেক পুরাতন। সো নিশ্চয়ই এতদিনে আপনারা মোটামুটি জেনে গেছেন যে বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। বলেন তো গত অর্থ বছরে বাজেট কত ছিল, দেখি মনে আছে কিনা। বাজেট তো নিশ্চয়ই আপনারা সবাই
যে কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য একদম ধুমধাম মুখস্থ করে ফেলেন। একটু আমাকে বলেন তো যে গত অর্থ বছরের জন্য বাজেট কত ছিল? যদি এক্সাক্ট অ্যামাউন্ট না বলতে পারেন, যদি এক্সাক্ট অ্যামাউন্ট না বলতে পারেন তাহলে বলেন যে গতবারের থেকে এইবারের বাজেট বাড়ছে না কমছে, এটা বলেন। কমছে, সবাই বলতেছে কমছে, তাই কি আসলেই কমছে? একজন বলছে অবশ্যই কমছে হয়তো। আচ্ছা, মোরসালিন বলছে বাড়ছে। ওকে, আরাফাত বলছে বেশি হয়েছে। গুড। আচ্ছা, স্যামসাং বলছে বাড়ছে। রুবেল আহমেদ আমাদের কমেন্ট করছে, একদম এক্সাক্ট অ্যামাউন্ট বলছে। ফারিয়া আহমেদ ভাবনা বলছেন যে মনোযোগ দিচ্ছি তাই কমেন্ট করছি না, আপনি সেরা। তো রুবেল মিয়া বলছে বাড়ছে। আচ্ছা, গতবার ছিল 7,90,000-এর জায়গায় ছিল 7,97,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 7,000 কোটি টাকা এইবার বাজেট হ্রাস পাইছে। হ্যাঁ, সো কমছে আসলে গতবারের থেকে এবার কমছে। আচ্ছা, বাজেট কারা প্রণয়ন করে এটা আপনাকে বুঝতে হবে। অর্থ মন্ত্রণালয়ের, আবার অর্থ মন্ত্রণালয়ের কি অর্থ বিভাগ, ঠিক আছে। আমরা নিশ্চয়ই এগুলো জানি মোটামুটি, বা বুঝার একটু চেষ্টা করব, বা যখন বাজেট বা এই ধরনের যে অর্থনৈতিক সমীক্ষা, তারপরে ইভেন পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্টগুলো আছে, জনসংখ্যা সমীক্ষা যেগুলো আছে, এগুলো যখন আপনি দেখবেন, দেখার সময় অবশ্যই চিন্তা করবেন, বা মানে চিন্তা না, ভালোভাবে খেয়াল করবেন। একদম উপরে দেখবেন লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার নিচে লেখা থাকে অর্থ বিভাগ, তার নিচে আবার লেখা থাকে অর্থ মন্ত্রণালয়। তো ওই জিনিসগুলো একটু অবশ্যই ভালোভাবে দেখবেন যে আসলে কারা এটা করতেছে। হ্যাঁ, তো একটা মন্ত্রণালয়ের ভিতরে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে বা অধিদপ্তর থাকে, তাই না? সো কারা কাজ করতেছে সেটা আপনাকে জানতে হবে। অর্থ বিভাগ, আমার মনে হয় এগুলো আমরা মোটামুটি সবাই জানি। বাজেট কার্যকর হয় হচ্ছে 2025 সালে, এটাও জানি। কততম বাজেট? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো একবার অন্তর্বর্তীকালীন একটা বাজেট আসছিল, মানে এখন যেমন আসলে কি বলো এটাকে, অন্তর্বর্তীকালীন একটা সরকার চলতেছে। তো 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সময় ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, আহ, তিনি একটা আসলে বাজেট পাশ করছিলেন। ওইটা সহ যদি আমি বলি তাহলে এটা হচ্ছে 55তম। অনেক বইতে 54তম লেখা আছে। তো আসলে মানে জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে এখন। যদি বলেন এটা বাংলাদেশে কততম বাজেট, 54তম বাজেট। আর যদি ওই বাজেটটা সহ ধরেন তাহলে হচ্ছে 55তম বাজেট, ঠিক আছে। সো এমসিকিউতে যদি এটা আসে, দুইটা অপশন কখনোই থাকবে না, হয় 54 থাকবে না হয় 55 থাকবে। সো দুইটাই আপনি ক্লিয়ার রাখেন। আচ্ছা, সো এবং এই বাজেটের ধরন কি এটাও গুরুত্বপূর্ণ। এটা কি ধরন, মানে বাজেটের ধরন হচ্ছে ঘাটতি বাজেট। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আহ, আরেকটা যে জিনিস লাগবে, এটা দরকার নাই। হ্যাঁ, সামগ্রিক আয় 5,64,000 কোটি টাকা, অর্থাৎ আমরা যে রাজস্ব থেকে যে আয় হবে, বা বিভিন্ন যে বৈদেশিক অনুদান দিলে সেটা কিন্তু আর ওখানে তো অনুদান যেটা, ওখানে কোনো ফেরত দেওয়ার কোনো কাহিনী নাই, ইন্টারেস্টের কোনো বিষয় নাই। সো রাজস্ব আয় এবং অনুদান সহ আমাদের সামগ্রিক আয়ের একটা লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। আর সামগ্রিক ঘাটতি এটা হচ্ছে 2,26,000 কোটি টাকা, ঠিক আছে। আপনি এই দুইটা যোগ করলে দেখবেন ওই যে 7,90,000 চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ সামগ্রিক আয়টা আপনি একটু মনে রাখতে পারেন, এগুলো রিটেনেও কাজে দিবে। আর সামগ্রিক ঘাটতি এটাও মনে রাখতে পারেন, এটাও রিটেনে কাজে দিবে। এই বাজেট দুইভাবে পড়তে পারেন, আপনি মানুষকে পড়াইতে পারেন, অথবা নিজে কোনো একটা প্রশ্নের উত্তর হিসেবে, বা বাজেটের সংক্ষিপ্ত বিবরণ বা বিশদ বিবরণ আলোচনা করো, এইরকম কোনো একটা প্রশ্নের উত্তর কিভাবে লেখা যায় সেটা নিজে আপনি কি করতে পারেন, লিখতে পারেন। একটা থিওরিটিক্যাল প্রশ্নের উত্তর ভেবে আপনি লিখতে পারেন। তাহলে দেখবেন যে এই ডাটাগুলো যখন আপনি নিজে লিখতেছেন, এটা মুখস্থ আরো ভালোভাবে হয়ে যাবে, মানে মনে থাকবে ভালোভাবে। অথবা আপনি কাউকে পড়াইতে পারেন, গ্রুপ স্টাডিতে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। ওকে, আর এখানে অনেক ডিটেলস আছে, এগুলো আসলে দরকার নেই, এগুলো একেবারেই দরকার নেই, ঠিক আছে। মোট জিডিপি এই যে এত টাকা আসলে মনে রাখতে পারলে ভালো, না হলেও দরকার নেই, ঠিক আছে। আর উন্নয়ন বাজেট দেখেন, এটা মনে রাখতে পারেন 5,60,000 কোটি টাকা, উন্নয়ন বাজেট 5,60,000 কোটি টাকা, ঠিক আছে। ওকে, নেক্সট। ওই যে এডিপির কথা বলছি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি দেখেন তো, আমাদের যে উন্নয়ন যে প্রকল্পগুলো আছে, সেইখানে আসলে আমরা কত বাজেট ধরে রাখছি, 2,30,000 কোটি, ঠিক আছে। এডিপি এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমাদের বাজেট ধরা আছে 2,30,000 কোটি টাকা। দেখেন অ্যামাউন্ট গুলো কিন্তু খুব কঠিন না, একটু জাস্ট প্র্যাকটিস থাকলে আপনি খুব ইজিলি বলতে পারবেন, ঠিক আছে। ক্লাসটা শুধু আটকাচ্ছে স্যার, এটা আসলে আপনার এন্ড থেকে হচ্ছে, আপনার ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে এই জন্য, ঠিক আছে। ওকে, শীর্ষ বরাদ্দ খাত, এই যে এডিপিতে যে আমরা 2,30,000 কোটি টাকা যে আমরা বাজেট বরাদ্দ রাখছি, এডিপি মানে হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই না? তাহলে আমরা কি কি উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিচ্ছি? তো
তো সেগুলো হচ্ছে পরিবহন ও যোগাযোগে আমাদের বাজেটটা বেশি, বিদ্যুৎ ও জ্বালানি, এবং এরপরে আছে শিক্ষা খাত। এখানে টাকার অ্যামাউন্টগুলো আসলে আপনার পড়ার দরকার নাই, ঠিক আছে, টাকার অ্যামাউন্ট পড়ার দরকার নাই। আপনি জাস্ট চাইলে এটা মনে রাখতে পারেন যে এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ আসলে কার জন্য ধরা হয়েছে, পরিবহন ও যোগাযোগ খাতের জন্য, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা একটু আপনার মনে রাখতে হবে, কারণ এটা প্রায়ই আসে, এমসিকিউতে এবারও আসবে। আপনি সামনে আগামী কয়েক মাসের মধ্যে যে কোনো পরীক্ষায় দেখবেন যে এইটা চলে আসছে, কোথাও না কোথাও এটা আসছেই। হয় আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য কত ধরা হয়েছে, 5.5%, ঠিক আছে, তার সাথে এক যোগ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন মূল্যস্ফীতির লক্ষ্য কত ধরা হয়েছে, 6.5%, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এগুলা দরকার নেই, ঠিক আছে, এগুলা এত ডিটেলস দরকার নেই, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে এই যে বাজেটে যদি ঘাটতি হয়, তাহলে এই ঘাটতি আমরা আসলে কিভাবে পূরণ করতে পারি বলেন তো। বাজেটে যদি ঘাটতি হয় তাহলে ঘাটতি আমরা কিভাবে পূরণ করতে পারি বলেন, একটু আপনারা বলেন। হ্যাঁ, স্লাইড দেখাই ফেললে তো সমস্যা। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি একটু বলে বলে দিই। এই যে এডিপির কথা যে বলছি, জানেন এই এডিপিতে 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে কতগুলা প্রকল্পের জন্য, 1171টি প্রকল্প, 1171টি প্রকল্প। যারা ফেসবুকে আছেন আর যারা হচ্ছে জুমে আছেন, সবাই আমাকে একটু বলেন যে লাল কালি কি দেখা যায় কিনা, একটু আমাকে বলেন। 1171টি প্রকল্প, এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বলেন তো মনে আছে কিনা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা একটু আগে শিখছিলাম এই যে যে বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা উন্নয়নমূলক কাজের হিসাব অন্তর্ভুক্ত থাকে। উন্নয়নমূলক কাজ এর মানে কি, তাহলে আমার উন্নয়নমূলক কাজ মানে এই যে প্রকল্প আর কি, হ্যাঁ, ডেভেলপমেন্ট যে প্রজেক্টগুলো আছে কয়টা, 1171টা। এবং এই প্রকল্পগুলা কারা পাশ করে জানেন, এই প্রকল্পগুলা কারা পাশ করে, NEC। বলেন NEC এর ফুল ফর্ম কি? ফেসবুকে যারা আছেন তারা খুব একটা কমেন্ট করতেছেন না। আগে আমার ক্লাসে কমেন্ট রেকর্ড হইতো, হ্যাঁ, সবচেয়ে বেশি কমেন্ট আমার ক্লাসে হইতো। এমসিকিউ পড়ানো যেদিন থেকে বাদ দিছি সেদিন থেকেই দেখতেছি যে, বা আমি আর কি প্রথম দিকে একটু রেগে টেগে থাকতাম বা খালি পড়াইতাম, সবাই বলতো যে কমেন্ট পড়ে না, হ্যান না তেন না, তখন দেখতাম প্রচুর কমেন্ট পড়তো। আর এখন যে একটু কমেন্ট দেখি, এখন কমেন্ট পড়ে না, লোকজন এত খারাপ। NEC মানে কি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, হ্যাঁ, ভেরি গুড। NEC, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ওকে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। হ্যাঁ, তাহলে এই যে এডিপি, এই জিনিসটা মনে রাখেন, বারবার যে আমরা এডিপি কথা বলতেছি, তাহলে এডিপিতে এই যে উন্নয়নমূলক কাজের কথা বলতেছি, হ্যাঁ, উন্নয়ন বাজেট, হ্যাঁ, ডেভেলপমেন্ট বাজেটে যে আমরা এডিপির কথা তুলে আনছিলাম, যে এডিপিতে যে প্রকল্পগুলো থাকে সেই প্রকল্পের জন্য যে বাজেট বরাদ্দ থাকে সেটাকে আমরা বলছিলাম ডেভেলপমেন্ট বাজেট। ভালো কথা, তাহলে সেই প্রকল্পগুলো কোথায় পাস হয়, NEC-তে পাস হয়, অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা জাতীয় অর্থনৈতিক পরিষদ, বাংলা কি, জাতীয় অর্থনৈতিক পরিষদ। এবং এই জাতীয় অর্থনৈতিক পরিষদ এইবার কতগুলো প্রকল্প পাস করবে, 1171টা, এবং এই 1171টা প্রকল্পের জন্য ধরা হয়েছে কত, 2,30,000 কোটি টাকা। বুঝছি, আশা করি বুঝছি। ওকে, ভেরি গুড। এখন তাহলে এই যে বাজেটে যদি ঘাটতি হয়, তাহলে আমি বলছিলাম কেউ কোনো কিছু বলতেছেন না, বাজেটে যদি ঘাটতি হয় তাহলে এটা দূর করার ওয়ে হচ্ছে দুইটা, ঠিক আছে, দূর করার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আর একটা কি বহিরাগত উৎস, ঠিক আছে। অভ্যন্তরীণ উৎস কি, অভ্যন্তরীণ উৎসটা খুবই সহজ, আমার বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক থেকে আমি হাওলাত নিব, অথবা কি সঞ্চয়পত্র আছে সেটা, বা বন্ড আছে, সেগুলো আমি প্রাইস বন্ড বিক্রি করব, ঠিক আছে। প্রাইস বন্ড এখন আমি যাই না আসলে মানুষজন কেনে কিনা বা করে কিনা, একটা সময় এটার খুব চল ছিল, মানে আব্বাকেও দেখতাম প্রাইস বন্ড কিনতো, হ্যাঁ, এখন আব্বাও নাই, প্রাইস বন্ডের চলও নাই, কিছুই নাই। আপনারা হয়তো ওইগুলা, বা আপনাদের মধ্যে হয়তো এখন সঞ্চয়পত্র নেওয়ার একটা ভালো ইয়া আছে, ওকে, নেন হয়তো অনেকেই, তাই না? ওকে, ঠিক আছে। বহিরাগত উৎস, দেখেন বহিরাগত উৎস কি হইতে পারে, বৈদেশিক ঋণ, যেটা আসলে যেহেতু ঋণ, ঋণ মানেই কি সুদের একটা ফাড়া আছে, ঠিক আছে। বৈদেশিক সাহায্য শর্তযুক্ত, যেমন আমাদের IMF প্রায় 30টা শর্ত দিয়ে দিছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, কি জানি বলে, একজন জিজ্ঞেস করছে স্যার বন্ড কি, আমি জানি না, আম্মুকে জিজ্ঞেস করেন বন্ড কি, আমি জানি না। আচ্ছা, তো বৈদেশিক সাহায্য শর্তযুক্ত, হ্যাঁ,
এটা একটু গুগল করেন, বন্ড কি, এটা ক্লাসে কি পড়াবো আবার। বৈদেশিক সাহায্য, হ্যাঁ শর্তযুক্ত। তো ওই যে আমরা আইএমএফ এর কাছ থেকে প্রায় 470 কোটি ডলার বা 3.46 বিলিয়ন এসডিআর মনে হয় ধার নিছি, তাই না? এটা লিখি আর কি আমরা। ওই যে বাংলাদেশ যে ধার নিল না আইএমএফ থেকে, 42 মাস মেয়াদি, 42 মাস মেয়াদি একটা ধার নিছে। বলেন কত টাকা ধার নিয়েছে? কয়টা কিস্তি বলেন তো, কয়টা কিস্তি? একজন বলছে বন মানে হচ্ছে রুটি, বন রুটি। ভেরি গুড, ভেরি গুড শাহরিয়ার, আপনি সেরা। মাহমুদা বলছে যে তার কোনো সেভিংস নাই, তার কাছে যদি 10 টাকা থাকে সে আরো 10 টাকা বাকিতে ঝালমুড়ি খেয়ে চলে আসে। ভেরি গুড, লজ্জা করেন আপনার এই বয়সে আপনি বাকি খান, ঠিক দুষ্টু। আচ্ছা, আইএমএফ 42 মাস মেয়াদি, এটা হচ্ছে 7টা কিস্তি, হ্যাঁ 7টা কিস্তিতে এই টাকা আমাদের আসলে দেওয়ার কথা, এরকম কিছু একটা। আমরা কত টাকা নিছি তাদের কাছ থেকে বলেন তো? আমরা যদি আমি ভুল না করে থাকি 470 কোটি ডলার, নাকি টাকা, না ডলার, সরি টাকা হলে তো ব্যাপারই ছিল না, ঠিক আছে। বা 3.46 বিলিয়ন, আল্লাহ জানে ঠিক আছে কিনা। এসডিআর, এসডিআর মানে কি বলেন? এসডিআর এর ফুল ফর্ম কি? আইএমএফ এর মিনিং কি? একজন প্রশ্ন করছে। না ঠিকই আছে, ঠিকই লিখছি। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস। বলেন তো যে আইএমএফ কি জিনিস? আইএমএফ। মোস্তাফিজ ভাই বলছে যে বাংলাদেশ প্রাইজ বন্ড হলো বাংলাদেশের সরকার কর্তৃক সঞ্চয়ের লক্ষ্যে প্রবর্তিত এক প্রকার কাগুজে মুদ্রা পদ্ধতি। 1974 সালে বাংলাদেশে সর্বপ্রথম প্রাইজ বন্ড চালু করে। বাংলাদেশ প্রাইজ বন্ড বাংলাদেশ ব্যাংকের সমস্ত বাণিজ্যিক ব্যাংক, সরকারি, আধা সরকারি ও বেসরকারি ব্যাংক, ক্যাশ অফিস ও ডাকঘর থেকে কেনা ও ভাঙানো যায়। থ্যাংক ইউ। কিন্তু যিনি প্রশ্ন করছেন উনি জুমে আছে, আপনার কমেন্টটা দেখতে পাচ্ছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ মুস্তাফিজ ভাই। তো আইএমএফ এটা কি বলেন তো? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কত সালে প্রতিষ্ঠিত হয় বলেন তো? আইএমএফ ইন্টারন্যাশনাল, সংক্ষেপে লিখলাম মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ। হ্যাঁ, লিজা রানী দাস, রাহি, রাসেল সবাই অ্যান্সার করছে, ভেরি গুড। 1944, হ্যাঁ ভেরি গুড, 1944 আইএমএফ প্রতিষ্ঠিত হয়। ভেরি গুড, 1944 কত তারিখে? এটাও বলে ফেলেন গুগল করে। 1948 না 44 আইএমএফ? মামুন বলছে 44, শাওমি বলছে 48, মিনতি বলছে 48, পপি ঘোষ বলছে 44। ওকে, আচ্ছা। তো যাই হোক, তো ওই যে আইএমএফ কয়টা শর্ত দিছে বললাম, বলেন তো? উনিশশো 44। আচ্ছা, তো আইএমএফ এর একটা বড় শর্ত হচ্ছে যে আমাদের যে খেলাপি ঋণ এটা 10%-এর নিচে রাখতে হবে। বাংলাদেশে বর্তমানে খেলাপি ঋণ প্রায় 18%। হ্যাঁ, আচ্ছা। একজন লিখছে এটার ওয়াশিংটন ডিসি বানান লিখছে, খুবই অস্থির বানান লিখছে জুমে। বানান এক্ষুনি ডিলিট করেন, নাহলে আমি আপনার নাম পড়বো কিন্তু। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। কি যে বানান লিখছে, ওয়াশিংটন, উচ্চারণ করা যেতেছে না, ওয়াশিংটন ডিসি লিখছে এমনি, DICY। মাইরে ফাটাই ফেলবো একদম। ওয়াশিংটন ডিসি এমনি লেখে, এমনি লেখে না ওয়াশিংটন ডিসি। পাঁচটি কি রাহি? বুঝি নাই। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 1944 সালে এটা প্রতিষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি। টাকা পয়সা যে কোনো জিনিস আপনি দেখবেন যুক্তরাষ্ট্রের সদর দপ্তর বেশি থাকে, ঠিক আছে। তো আসলে দুষ্টু তো ওরা ওরা সবাইকে এরকম ঋণ টিন দেয়, পরে মার পেছে ফেলে দেয়। যেমন আমাদেরকে একটা ইয়া দিছে, আমাদের 30টা শর্ত দিছে, বুঝতে পারতেছেন, 30টা শর্ত দিছে। যাই হোক, তো বৈদেশিক সাহায্য শর্তযুক্ত, কিন্তু ফেরত দিতে হয় না।
তো এইটা আসলে ফেরত তো দিতে হবে, হ্যাঁ ফেরত তো দিতেই হবে, যেহেতু আইএমএফ মানে আমেরিকা, ও আবার ফেরত নিবে না? নিবে আর কি। আম, ও আচ্ছা, এটা তো সাহায্য না, সরি, ঋণ ঋণ। হ্যাঁ শর্ট শর্ট, ও আচ্ছা শর্ত থেকে আসলে ওইটা বলছি, ঠিক আছে। শর্ত থেকে আমার আইএমএফ এর কথা মনে আসছে যে আইএমএফ আমাদেরকে 30টা শর্ত দিয়ে ঋণ দিছে, হ্যাঁ তো এইটার সাথে এটা গুলায়েন না আর কি। শর্ত দেখে আমার মনে পড়লো যে আইএমএফ এর কাছ থেকেও তো আমরা আসলে ঋণ নিছি, এবং সেখানে শর্ত আছে। আচ্ছা, বৈদেশিক অনুদান এটা ফেরত দিতে হয় না, এই হলো ব্যাপার স্যাপার, ঠিক আছে। মোটামুটি গেল। নেক্সট কি আছে? আহ, আচ্ছা, এনবিআর, এনবিআর সম্পর্কে আমাদের হালকা পাতলা একটু জানতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, এনবিআর কবে গঠিত হয়, দু একটা জিনিস একটু ছোট ছোট করে, এই যে এইটাই যখন আপনি নোট করবেন বা এটা যখন আপনি পড়বেন, তখন এইখানেই লিখে রাখবেন এনবিআর এর নিচে জাস্ট কবে গঠিত হয়, এটা একটু জাস্ট ছোট করে জেনে রাখলেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ট্যাক্স হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। আপনারা সবাই ট্যাক্স দেন নিশ্চয়ই, বলেন এগুলা কি জিনিস? আচ্ছা, ট্যাক্স তো মনে হয় দেন না আপনারা, ট্যাক্স তো ভাগ দেন, ট্যাক্স কি দেন ঠিকঠাক মতো? ট্যাক্স প্রযোজ্য হয়েছে এরকম কেউ আছে এখানে? দেখি শুনি কি কার কি অবস্থা। ট্যাক্স প্রযোজ্য হইছে এরকম কেউ আছেন? গরিব স্যার, মুন্নুজান বলছে না স্যার আমরা গরিব। ভেরি গুড। ইনকাম নাই, ট্যাক্স দিব। আচ্ছা, ঠিক আছে। বাহ, আরেকজন বলছে আমার জামাই দেয়, আরে বাবা রে। প্রত্যক্ষ কর, ডিরেক্ট ট্যাক্স, হ্যাঁ। কোনো ব্যক্তির ওপর আরোপিত কর সরকার প্রত্যক্ষভাবে আদায় করলে, আচ্ছা, প্রত্যক্ষ কর মানে বুঝছেন, যেখানে আপনি আসলে সরাসরি গিয়ে, মানে সরকার বসে আছে চেয়ার টেবিল নিয়ে যে আসো খাজনা দাও, ট্যাক্স দাও, কর দাও, তাই না? আরেকটা কি, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, মানে ইনডিরেক্টলি আপনি হচ্ছে ট্যাক্সটা দিচ্ছেন, সেটা ডিরেক্ট সরকার হচ্ছে আপনার কাছ থেকে নিচ্ছে না। যেমন এই যে আয়কর, হ্যাঁ আয়করের জন্য আসলে কে আপনাকে সবসময় ইয়া করে, আহ, সরকার বলে যে বাবা তুমি দাও, আমরা চলতে পারতেছি না, দেশ চালাতে পারতেছি না, টাকা লাগবে, ঠিকঠাক মতো কর দাও। যারা কর ফাঁকি দেয় তাদেরকে নোটিশ দেয়, বা ভুল থাকে তাদের নোটিশ দেয়, এরকম যারা রুই কাতলা আছে তাদেরকে, তাদের পিছনে অনেক অনুসন্ধান হয়, এগুলো তো মাঝে মধ্যে আপনারা খবরে দেখেন। ভূমিকর, ভূমিকর তো আমরা ওই যে খাজনা বলে না এটাকে, আমরা তো দেই আর কি, হ্যাঁ। মুনাফা কর, তারপরে ব্যয় কর, এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ কর, যেগুলা আপনি কি সরকারকে ডিরেক্ট দেন, প্রত্যক্ষভাবে সরকার আদায় করে, ঠিক আছে। ওকে। আর পরোক্ষ কর কি? পরোক্ষ কর হচ্ছে যে মূল্য সংযোজন কর, হুম, তারপরে হচ্ছে আমদানি শুল্ক, বিক্রয় কর, পণ্য কর, এগুলা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, যেগুলা করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করে, ঠিক আছে। বুঝছি, এই হলো সহজ কথা আর কি। ঠিক আছে, ওকে, তো এগুলা কমন সেন্স, এগুলো আমরা নিশ্চয়ই জানবো। আচ্ছা, এখন আহ, কর, সাধারণ করদাতা যাদের আসলে আহ, করমুক্ত আয়ের সীমা, হ্যাঁ, টাকায় 3,75,000, এইটা হচ্ছে, এটা গতবার কত ছিল? গতবার মনে হয় 3.5 লাখ ছিল, তাই না? গতবার মনে হয় 3.5 লাখ ছিল, এইবার মনে হয় এটা আরো 25,000 টাকা বাড়াইছে, আমি যদি ভুল না করে থাকি। হুম। আচ্ছা, এখানে উপরে 24-25 লেখা কেন আমি জানি না। এটা 24-25 হবে না, এটা 25-26, 26-27 এরকম হবে আর কি। রুকাইয়া জান্নাত বলছে 3.5 ছিল, হ্যাঁ 3.5 লাখ ছিল, আমারও ওইটাই মনে আছে, 3.5 লাখ, হ্যাঁ। ওইটা 24-25 লেখা আছে, ওটা ভুল, হ্যাঁ ওটা ওইটা না। আচ্ছা, তো সাধারণ করদাতাদের জন্য হচ্ছে 3,75,000, এই আয়ের উপরে গেলেই আপনাকে কর দিতে হবে। মহিলা ও 65 বছর ঊর্ধ্ব করদাতা 4,25,000। প্রতিবন্ধী ব্যক্তি তৃতীয় লিঙ্গের করদাতা হচ্ছে 4,75,000। গ্যাজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এদের হচ্ছে 5 লাখ, হ্যাঁ। যাদের গ্যাজেট আছে, যারা যুদ্ধে আহত যে মুক্তিযোদ্ধারা ছিলেন, যাদের আসলে গ্যাজেটে নাম আছে, গ্যাজেটে অন্তর্ভুক্তি আছে যাদের নাম, তাদের জন্য 5 লক্ষ টাকা। এখানে আর একটা অ্যাড হয়েছে।
এখানে মনে হয় আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওই যে আহ, বা অ্যাড হবে হয়তো ওই যে জুলাই গ্যাজেটভুক্ত, জুলাইতে আহত জুলাই যোদ্ধা আর কি, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা, হ্যাঁ ওইটা মনে হয় একটা আছে। ওইটা মনে হয় পরের অর্থ বছর থেকে শুরু হবে, পরের অর্থ বছর থেকে খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি আর কি। ওইটা একটু দেখে নিয়েন, ওইটা একদম লেটেস্ট, তো ওইটা মনে হয় এখানে আসে নাই। আরেকটা আমি এখানে লিখে দিচ্ছি, একটু জুলাই জুলাই যোদ্ধা আছে আর কি, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা। এটা কি এক মান্থের নাকি এক ইয়ারের? এক মান্থের, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, এক মান্থ। আরে বাবা, এটা বছর, অর্থ বছর। উপরে কি লেখা ছিল, 24-25 না, ওটা তো আসলে ভুলে লেখা ছিল। এটা তো 25-26 আর কি, হ্যাঁ 25-26-এর হচ্ছে পুরো অর্থ বছরে। মহিলা 4,25,000, প্রতিবন্ধী আচ্ছা এটা একটু দেখে নিয়েন আর কি। ডাবল সাউন্ড, যে এসির সাউন্ড আসতেছে আর কি, সরি সেটার জন্য। আচ্ছা, এখানে কিছু সাধারণ কথাবার্তা আছে যেগুলো আমাদের আসলে জানা উচিত, ঠিক আছে? একদম শুরুতে দেখেন আয়কর। তো আয়কর কি, যে আয় কর, আয়ের উপরে কর, সিম্পল, ঠিক আছে? সেটা ব্যক্তিও হইতে পারে, প্রতিষ্ঠানও হইতে পারে। ওকে, আচ্ছা নেক্সট কি, আয়কর রিটার্ন। আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন দেন না প্রতি বছর, যে অক্টোবর নভেম্বরের দিকে মেলা হয় প্রায় 1-1.5 মাস ধরে, সেটা আবার পরে প্রতি বছরই কোনো না কোনো কারণে বাড়ায় দেয়। হ্যাঁ, এইবার মনে হয় জানুয়ারি না ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াইছিল। হ্যাঁ, তো এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন, যারা ওই যে রিটার্ন তো সবাইকেই জমা দিতে হয় যারা সরকারি চাকরি করে, যেমন আমার প্রতি মাসে মনে হয় কত 417 না কত টাকা কেটে নেয়, ঠিক আছে ভুলে গেছি এখন কত, শুরুর দিকে 417 টাকা কেটে নিত, ইনকাম থেকেই কেটে নিত। তো ওইটাই পরে লাস্টে ওই আমার যে স্যালারি ঢুকতো সোনালী ব্যাংকে, তো প্রতি মাসে যে আমার ইনকাম ট্যাক্স কেটে নিছে সরকার, যে 417 টাকা করে কেটে নিচ্ছে, ওইটাই 12 মাসে স্টেটমেন্ট জমা দিয়ে আমি রিটার্ন জমা দিতাম যে হ্যাঁ আমার সব ক্লিয়ার। হুম, তো এটা নিশ্চয়ই আপনারা অনেকে যারা এখানে আছেন আর কি চাকরিতে, তারা হয়তো দেন, বা যাদের। আচ্ছা, কল্যাণ বলছে সে জিএফ কে ট্যাক্স দেয়, বাহ ভেরি গুড। কিছুক্ষণ পর পর স্ক্রিন ঝাপসা হয়ে যাচ্ছে, এটা আপনার ইন্টারনেটের প্রবলেম, কখনো স্পিড ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, এই জন্য আসলে। হ্যাঁ, ঠিক আছে। তো জিএফকে ইনকাম ট্যাক্স দেয়া খুবই ভালো। বছর শেষে যেটা করবেন যে ট্যাক্স রিটার্ন নেবেন, হ্যাঁ জিএফ এর কাছ থেকে, তাহলে সেও, তারও একটা ইয়া থাকলো যে আমাকে কত টাকা দিছে, ট্যাক্স দিছে। আপনিও, আপনার পজিশন একটু হাই হইলো, সেও আবার একটু নমনীয় থাকলো যে আচ্ছা আমার পিছে তো অনেক সে ট্যাক্স বেয়ার করছে, ঠিক আছে, এই আর কি। ওকে, সো কত আজব ধরনের ট্যাক্স তাহলে আসে। আমরা নেক্সট যে ব্যাচ লঞ্চ করব, যদি করি আর কি, যদি বেঁচে থাকি, তখন এখানে জিএফ ট্যাক্স, আয়করের পরে আরেকটা কল্যাণকর, তার নামও কিন্তু কল্যাণকর, যিনি আমাকে ইয়া করছে, আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, তার নামও হচ্ছে কল্যাণকর। তাহলে আমরা এখানে একটা নতুন সেগমেন্ট দিব, কল্যাণকরের জিএফ কর, হ্যাঁ বান্ধবী কর, কিছু একটা। ওকে, আয়কর রিটার্ন, করদাতা যাবতীয় উৎস, আয় ও করের পরিমাণ উল্লেখ করে আয়কর বিভাগে যে বিবরণী দাখিল করে। তো ওই যে আমাদের থাকে না কর অঞ্চল 15, কর অঞ্চল 17, এরকম থাকে না, নিশ্চয়ই আপনাদেরও আছে। তো আচ্ছা, আনিকা লিখছে জিএফ কে ট্যাক্স দিয়ে কল্যাণ করে, তাহলে এক কথায় প্রকাশ করুন, যে জিএফ কে ট্যাক্স দিয়ে কল্যাণ করে নাম কি, কল্যাণ কর। মানে কি মেধা এদের। কি বুদ্ধি, এই বুদ্ধিগুলো আপনারা জায়গা মতো যদি অ্যাপ্লাই করতেন, যাদের হাজবেন্ড আছে তারা রিটার্ন দেয়, বাহ।
আচ্ছা, আয়কর রিটার্ন দেখেন, উম, করদাতা যাবতীয় উৎস আয় ও করের পরিমাণ উল্লেখ করে আয়কর বিভাগে যে বিবরণী দাখিল করে সেটা হচ্ছে আয়কর রিটার্ন। তো আমরা ইনকাম ট্যাক্স অফিসে আমাদের যে বিভাজন থাকে, যে অমুক এলাকা হচ্ছে কর অঞ্চল এত, অমুক এলাকা হচ্ছে কর অঞ্চল এত, সেখানে হচ্ছে কিন্তু আমরা এই বিবরণী পুরো একটা ফর্ম থাকে, এটা এখন অনলাইনেও করা যায়। তো আমি এই বছর অবশ্য ম্যানুয়ালি করছি, গিয়ে অফিসে গিয়ে হ্যাঁ ফর্ম পূরণ করে দিছি। তো এটা আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, এটা বোঝানোর পড়ানোর কিছু নাই। টিন সার্টিফিকেট অনেকের আছে, অনেকের নাই। তো টিনের ফুল ফর্ম কি? ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। অবশ্যই ফুল ফর্মগুলো একটু জেনে রাখবেন, যে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, করদাতা শনাক্তকরণ নাম্বার, এবং এটা প্রবর্তন হয় 1993 সালে। ঠিক আছে, প্রবর্তন হয় 1993 সালে। ঠিক আছে। আচ্ছা, কতজন আছে এটা দরকার নাই, হ্যাঁ, আর যাদের টিন নাই তারা টিন খুলে ফেলেন, তাহলেই ট্যাক্সের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, যাদের টিন নাই তাদের কেউ ধরবেও না, হ্যাঁ, ট্যাক্স। আমি একবার আমাকে এক দুষ্টু বড় ভাইয়ের পাল্লায় পড়ে খুলে ফেলছিলাম, এরপর থেকে জীবন বরবাদ। টাকা নাই কিন্তু ট্যাক্স দিতে হয়। আচ্ছা, একজন বলছে নেক্সট ব্যাচে ভর্তি হবো এই জন্যেই। আচ্ছা, ঠিক আছে। ট্যাক্স রিবেট, হ্যাঁ। আচ্ছা, সরকার করদাতাদের বিনিয়োগ ও দানে উৎসাহিত করার জন্য করের উপর ছাড় দিলে তাকে কর রেয়াত বলে। আচ্ছা, ওই যে আপনারা অনেকে যে এফডিআর বা ডিপিএস খুলেন না, তো এরকম যাদের এফডিআর বা ডিপিএস থাকে তারা কিন্তু ওই কর মাফ হয়ে যায় বা কর রেয়াত পান, কত পার্সেন্ট জানি এরকম আছে। এটা যাদের যাদের আছে, আমি তো গরিব, আমার ডিপিএস এফডিআর কিছু নেই, সো আপনারা এটা ভালো বলতে পারবেন। তো সরকার করদাতাদের বিনিয়োগ ও দানে উৎসাহিত করার জন্য, এই যে এফডিআর, এটা তো একটা ডিপোজিট না, তো ডিপিএস এগুলো তো আসলে ইয়া বা সঞ্চয়পত্র যদি আপনি কেনেন, তো এগুলো তো একটা ডিপোজিট। তো এগুলাতে আরো উৎসাহিত করার জন্য, যে যাদের এগুলো থাকবে বা আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, হ্যাঁ, তখন হচ্ছে এই যে কর রেয়াত পাওয়া যায়। ট্যাক্স হলিডে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়কর হতে অব্যাহতি দেয়াকে কর অবকাশ বলে বা ট্যাক্স হলিডে। আল্লাহ, এটা আমাকে দিয়ে দাও। এরপর হচ্ছে বিন, এটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা ওই যে 2017 সালে চালু হয়, যাদের বিজনেস ব্যবসা বাণিজ্য আছে বড় বড় তাদের জন্য এটা আসলে ইয়া। আর 2017 সালে এই বিনটা চালু হয়। আর এখন যে 13 সংখ্যার যে ই বিন চালু করা হয়েছে, যেমন ই টিনও কিন্তু এখন কি হয়ে গেছে, ই টিন হয়ে গেছে, হ্যাঁ, এটাও কিন্তু এখন ই টিন হয়ে গেছে, ঠিক একেবারে বিনও কি হয়ে গেছে, ই বিন হয়েছে। তো এই 13 সংখ্যার একটা ডিজিট দেওয়া হয়, এটা চালু হয়েছে 2018 সালের 1 জুলাই। ঠিক আছে, অর্থ বছর যেদিন শুরু হয় সেই দিন। নিচে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনাদের লাগবে। যেমন এখানে কি বলা আছে দেখেন, কর দিবস 30 অক্টোবর, হ্যাঁ, কর দিবস হচ্ছে 30 অক্টোবর। এবং এই 30 অক্টোবর ওই যে ওই সময়ে কিন্তু আসলে করের কর নেয়া ওই মেলাটা চলে আর কি, হ্যাঁ। আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। এই অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বর পর্যন্তই কিন্তু ওই ইনকাম ট্যাক্সের ওই ইয়াটা চলে, হ্যাঁ, রিটার্ন জমা নেওয়াটা চলে। আর ভ্যাট দিবস হচ্ছে 10 ডিসেম্বর। ঠিক আছে, আন্তর্জাতিক শুল্ক দিবস হচ্ছে 26 জানুয়ারি। ঠিক আছে। আচ্ছা, এখানে বেশ কিছু সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেহেতু আমরা টাকা পয়সা নিয়ে কথা বলতেছি, হুম, বাংলাদেশের সরকারি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, যারা গভর্নমেন্ট সার্ভিসে আছে তাদের ট্যাক্স দিতে হয়। তো আমার উপায় নাই, একজন বলছে যে গরিব মানুষ ট্যাক্স দেন, আমিও এই টাইপের গরিব হতে চাই, আমি তো ঠেকাই পড়ে দিই, আমি তো মানে অনেক কষ্টে দিই আর কি। টাকা নিয়ে যায় আর বুকে ব্যথা হয়। সোনালী ব্যাংক, হ্যাঁ, এগুলো তো জানেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। সাল মনে রাখার এত কিছু নাই, স্বাধীনতার পরে 72-এ সোনালী, জনতা, রূপালী হয়েছিল। বেসিক নিয়ে অনেক বেসিক আলোচনা করার দরকার নেই, সবাই জানি 1988 সালে, এগুলা সাল খুব একটা দরকার নেই, এটা এমনি নিজে পড়ে যায় না আর কি। হ্যাঁ, তো প্রশ্ন আসে মাঝে মধ্যে, বা কোনো একবার এরকম আসছিল দুই একবার, যে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটা, সহজ উত্তর হচ্ছে সোনালী ব্যাংক। ঠিক আছে, রেডি ক্যাশ, হ্যাঁ, রেডি ক্যাশ। তো জনতা ব্যাংক বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ সার্ভিস চালু করে। রূপালী, এটা আসলে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাভুক্ত, এবং প্রথম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে এরা হচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। ঠিক আছে, হ্যাঁ, এগুলো জাস্ট কিছু নর্মাল জিনিস আর কি। বেসিক ব্যাংক শতভাগ রাষ্ট্র মালিকানাধীন ছিল, এই জন্যই 12টা বাজছে। ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে শিল্প ব্যাংক আর কি। আচ্ছা, ওই যে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুটাকে একীভূত করে ডেভেলপমেন্ট ব্যাংক বানানো হয়। আগে
শিল্প ঋণ সংস্থার নাম হয়তো অনেকেই শুনছেন, এটা তো আর এখন নাই। তো বাংলাদেশ শিল্প ব্যাংক আর শিল্প ঋণ সংস্থা দুইটাকে একসাথে করে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, কৃষি ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, প্রবাসী কল্যাণ ব্যাংক, আচ্ছা এগুলো আসলে খুব জাস্ট নামগুলো মনে রাখেন। আচ্ছা, এইবার হচ্ছে আসেন এটা কি বলেন, বিএফআইইউ বলেন কি জিনিস? আচ্ছা, এটা অনেকেই লিখতে পারছেন, ভেরি গুড। বলেন তো এটা সভাপতিকে, সভাপতিকে বলেন। বিএফআইইউ এটার ফুল ফর্ম হচ্ছে, ফুল ফর্মটা কি বলেন তো, ফুল ফর্ম কি? বাংলাদেশ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটার মেইন কাজ কি? এটা হচ্ছে মুদ্রা পাচার রোধ করার জন্য একটা সংস্থা করা হয়, বা বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিটও বলে এটাকে। হ্যাঁ, বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট কোনটা? বিএফআইইউ, যেটার পূর্ব নাম ছিল এএমএলডি। তো এএমএলডি এটা হচ্ছে পূর্ব নাম। হ্যাঁ, এবং ফুল ফর্ম কি বলেন তো? ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, প্রতিষ্ঠা হয় 2002 সালে। সভাপতিকে বলেন তো, সভাপতিকে, সভাপতিকে সভাপতিকে। আচ্ছা, অল ইন ওয়ান বই তো আমরা অনেক আগেই দিছি, বা ওইটার তো অনেক আগে থেকেই চর্চা হচ্ছে। এগুলো তো একদম রিসেন্ট, হ্যাঁ, বা এগুলো তো আমি আমার মতো কিছু ইনপুট দেই এখানে, বা ওই যে এগুলো সরকারি সব ওয়েবসাইটে এগুলো আছে ডিটেলস, ওখান থেকে একদম স্পেসিফিক তথ্য পাবেন। হ্যাঁ, যেগুলো হয়তো আপনি ইয়াতে পাবেন না, কি বলে, বই টইতে হয়তো রিসেন্ট আপডেট নাও থাকতে পারে। তো এটা অল ইন ওয়ান বইতে নাই। হ্যাঁ, এগুলো বলা বাদ দিয়ে নিজেরা একটু ঘাটাঘাটি করলেই তো হয়। কে বলেন? সভাপতি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গভর্নর বাংলাদেশ ব্যাংক। তো গভর্নরের নাম কি বলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি? দ্রুত বলেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? মুদ্রা পাচার রোধ সংস্থার সদস্যরাই সবার আগে সুইচ ব্যাংকে মুদ্রা পাচার করে রাখে। আমি কিন্তু আপনাকে চিনছি। আচ্ছা, তো বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি হচ্ছেন এটার সভাপতি হন। এখানে আমরা আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটার জন্য আমি একটা ইনফরমেশন একটু, সেটা হইলো, বলেন তো রেজুলেশন অ্যাক্ট কি, বা রেজুলেশন অধ্যাদেশ কি জিনিস? এটাও মনে হয় এই বছরেরই একটা ঘটনা।
কি ব্যাপার? ওকে, বলেন তো যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 কি জিনিস? ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কি বললাম বলেন তো? ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025। এটা আমি একটু জাস্ট মুখে বলে দিই, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025, তারিখটা আমার মনে নাই, বাট এটা এই বছরেই এই অধ্যাদেশ পাস হয়। তো জিনিসটা হচ্ছে যে ধরেন কোন একটা ব্যাংকের যে কোন একটা ব্যাংকের ভোগকারী যে মালিক থাকে, সে যদি ব্যাংকের অর্থ তার নিজের কোনো প্রয়োজনে অবৈধভাবে যদি সেটা মিসইউজ করে বা অন্য কোনো জায়গায় যদি সেটা ব্যবহার করে, সেক্ষেত্রে চাইলেই হচ্ছে ওই ব্যাংকটাকে কি করা যায়, সরকার রেজুলেশন করতে পারে। হ্যাঁ, তো এটা একটা অধ্যাদেশ জারি হয়, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025। ঠিক আছে, বুঝতে পারছি? জিনিসটা কি বুঝতে পারছি? একটু কমেন্ট করে বলেন তো। বুঝতে পারছি, কোনো ব্যাংকের যে ওনার আছে বা যে মালিক আছে, সে যদি নিজের স্বার্থে বা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির স্বার্থে যদি ব্যাংকের অর্থ সে দখল করে, মানে ইয়া করে, মানে মিসইউজ করে, সেইটা যদি প্রমাণ হয় তখন চাইলেই সরকার ব্যাংকে রেজুলেশন করতে পারে। সো এটাই হচ্ছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025। একজন বলছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম হচ্ছে কি জানি লিখছে দেখলাম, আহসান মনসুর। আচ্ছা, ভেরি গুড। আহসান মনসুর কততম গভর্নর বলেন তো? আহসান মনসুর কততম? আহসান মনসুর উনি হচ্ছেন 13তম গভর্নর। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা সময় একটা লিমিট ছিল যে 67 বছর পর্যন্ত সে চাকরি করতে পারবে, বাট এটা এখন আর সেই লিমিটটা নাই। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর, বাট এটা পুনর্মেয়াদ দেওয়া যায় আর কি। মেয়াদ হচ্ছে 4 বছর, মানে রিক্রুটমেন্ট সম্ভব। ঠিক আছে, পরে আরো একটা মেয়াদ বাড়ানো যায়। ওকে, সো এখান থেকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কি BFIU, আর একটা হচ্ছে যে এইটা মনে রাখেন, হ্যাঁ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025। ঠিক আছে, চলেন এবার একটু ব্যাংকিং জিনিস নিয়ে জানলাম। ব্যাংকের আরো একটা জিনিস কিন্তু শুরুতেই বলছি যে বাংলাদেশের টোটাল এখন ব্যাংক আছে কয়টা, 62টা। ওখানে কিন্তু ব্রেকডাউন একদম শুরুতে, ক্লাসের শুরুতে এটা দেখাইছিলাম। আগে অর্থনৈতিক সমীক্ষার যে ক্লাসটা ছিল সেইখান থেকে আমি দেখাইছিলাম বিমা। সো বিমা নিয়ে খুব বেশি কিছু আসলে দরকার নাই আপনার মনে রাখার, খালি এই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে পারেন যে কি বলতেছি, যে 1928 সালে হচ্ছে উপমহাদেশে প্রথম বীমা কোম্পানি চালু হয়, এবং বাংলাদেশের বীমা প্রতিষ্ঠার পথিকৃৎ হচ্ছে বা অগ্রণী ভূমিকা যিনি পালন করেন তিনি হচ্ছেন খুদা বক্স। আর বাংলাদেশে এইমাত্র আপাতত এটা আমরা সবাই জানি যে অ্যালিকো, হ্যাঁ, এটা ওই যে অ্যালিকো, নিশ্চয়ই নাম শুনছেন বা জীবনে, আমি জানি না আপনাদের বিরক্ত করছে কিনা, আমাকে একটা লম্বা সময় তারা বিরক্ত করে গেছে। হ্যাঁ, খালি মেরে ফেলতে চায়, বিমা করেন বিমা করেন। ঠিক আছে, সো বাংলাদেশে চালু একমাত্র বিদেশি বিমা কোম্পানির নাম হচ্ছে অ্যালিকো, আর বিমা অধিদপ্তরের বর্তমান নাম হচ্ছে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ঠিক আছে, আচ্ছা, ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল। লাইসেন্স বানানটা এখানে একটু ভুল আছে, লাইসেন্স আর কি। আচ্ছা, বলেন তো কি ঘটনা ঘটছিল ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল? বলেন তো কি ঘটনা ঘটছিল, ঝটপট দেখি মনে আছে কিনা। এগুলো কিন্তু 25-এর ঘটনা মোটামুটি মনে হয়, খুব বেশি দিন আগের ঘটনা না, এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এটা 25-এর ঘটনা না, মানে কিছুদিন আগের আর কি। আমার ঠিক তারিখ স্বাভাবিকভাবে মনে নাই। বলেন তো। ওকে, আচ্ছা, এখানে জাস্ট একটা জিনিস আপনি মনে রাখেন যে ফাইন্যান্স কোম্পানি আইন, ফাইন্যান্স কোম্পানি
আইন 2023 অনুযায়ী ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমি 9টা যে আর্থিক প্রতিষ্ঠান আছে কারা, এটা আপনারা একটু বের করবেন, ঠিক আছে? অথবা এটা আমিও দিয়ে দিতে পারি, বাট এটা লাগবে না আসলে। 9টা যে আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের নাম দরকার নেই। এই যে পিপলস লিজিং কোম্পানি, রিলায়েন্স, এরকম মনে হয় রিলায়েন্স কি ছিল তাদের মধ্যে, যাই হোক এই কয়েকটা আছে প্রতিষ্ঠান। রিলায়েন্স মনে হয় নাই এর মধ্যে, কিছু ছিল আর কি, যে পিপলস লিজিং, তারপরে প্রিমিয়াম লিজিং ফাইন্যান্স কোম্পানি, হাবিজাবি কিছু ছিল। এদের আসলে ফাইন্যান্স কোম্পানি আইন এর বলে তাদের হচ্ছে লাইসেন্স বাতিল করা হয়েছে। তাদের আসলে বেশ কিছু ঘাপলামি ধরা টরা পড়ছিল আর কি। যাই হোক, বায়োমেট্রিক মেটাল কার্ড, তো এগুলা থেকে অল্প অল্প জিনিস জানবেন যে বায়োমেট্রিক মেটাল কার্ড এটা আসলে কে প্রচলন করে বা কারা এটা প্রোভাইড করে বলেন তো। বায়োমেট্রিক মেটাল কার্ড বাংলাদেশে কারা এটা প্রচলন করে? বায়োমেট্রিক মেটাল কার্ড বলেন, ঝটপট বলেন। এগুলাতে ডিটেলস কিছু পড়তে হবে না, জাস্ট হচ্ছে আপনি জানবেন যে বায়োমেট্রিক মেটাল কার্ড কারা চালু করে। ইবিএল, একজন বলছে শেখ হাসিনা, হ্যাঁ ভেরি গুড। একজন আলামিন মিয়া বলছে ডিবিবিএল, আচ্ছা কাছাকাছি গেছে। তারপরে আচ্ছা, বায়োমেট্রিক মেটাল কার্ড এটা ক্রেডিট কার্ড একটা চালু হয়, সেটা হচ্ছে ইভিএল এবং মাস্টার কার্ড তাদের যৌথ প্রযোজন, যৌথ উদ্যোগে আর কি। হ্যাঁ, মেটাল ক্রেডিট কার্ড, বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড একটা প্রচলিত হয়, সেটা কে করে? ইবিএল, সাথে কে? মাস্টার কার্ড। আপনি দেখবেন যে আপনার ক্রেডিট কার্ডে ভিসা অথবা মাস্টার কার্ড এটা লেখা থাকে। হ্যাঁ, তো ক্রেডিট কার্ড যেটা হচ্ছে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড, সেটা চালু করে হচ্ছে ইভিএল প্লাস হচ্ছে মাস্টার কার্ড, এই দুইজনের। হ্যাঁ, ইভিএল অ্যান্ড মাস্টার কার্ড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, একজন লিখছে আমরা গরিব, আমাদের কেউ বিরক্ত করে না। খুব ভালো, বিরক্ত একবার হওয়া শুরু হলে ভেজাল হয়ে যাবে। ওকে, মুদ্রা ব্যবস্থা, মুদ্রা নীতি কিছুদিন আগে নতুন চালু হয়েছে, সেগুলো নিয়ে আসলে আমাদের খুব একটা পড়াশোনা দরকার নাই। মুদ্রা দরকার নেই, নতুন যে মুদ্রা নীতি এটা আমাদের খুব একটা দরকার নেই, ঠিক আছে? বাংলাদেশের নোট দুই প্রকার, ব্যাংক নোট, সরকারি নোট। সো এগুলা থেকে আসলে বেসিক্যালি অরেঞ্জ বন্ড একটু পরে আসতেছি, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দেখেন যে জুলাই 2024 গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতির ছবি রয়েছে 3টা নোটে, 5 টাকা, 10 টাকা ও 200 টাকার নোটে, ঠিক আছে? সো আমি যদি হাইলাইট করে দেই তাহলে দেখেন যে এই যে জুলাই 2024, জুলাই 2024, জুলাই 2024, হ্যাঁ 5 টাকা, 10 টাকা আর কি 200 টাকার নোটে। তো 5 টাকার নোটে ঢাকার তারা মসজিদ আছে, আর পিছনে হচ্ছে ওই যে জুলাই 24-এর গ্রাফিতি আছে। নতুন নোট দেখলে আপনি বুঝবেন। 10 টাকায় এক পাশে বাইতুল মোকাররম মসজিদ, অনেকেই মসজিদ ভাই না, এটা মসজিদ আর কি, হ্যাঁ মসজিদ। আর জুলাই 2024 গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি। 200 টাকার নোটে কি আছে? অপরাজেয় বাংলা ভাস্কর্য। অপরাজেয় বাংলা কোথায় বলেন তো? আর উল্টা পিঠে আছে গ্রাফিতি, ঠিক আছে? বুঝছি। নতুন নোটের এগুলো হচ্ছে ঘটনা। নতুন টাকার নোট সামনের অংশে কি আছে, পিছনের অংশে কি আছে, এগুলো আসলে বিসিএস এ আসে না, বাট প্রাইমারি বা এই যে বিসিএস ছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেখানেই কিন্তু এগুলো বেশি আসে। যে অমুক নোটের, আমি একবার মনে হয় ব্যাংক পরীক্ষাতেও এটা দেখছি, ব্যাংকের পরীক্ষাতেও আমি এটা দেখছি। আচ্ছা, সো এই চারটা আপনাকে একটু মুখস্থ রাখতে হবে, অথবা আপনি ব্যাংকে গিয়ে নতুন নোট কালেক্ট করতে পারেন, তাহলে 2-3 দিন দেখলে, হ্যাঁ বা 2-3 দিন ব্যবহার করলে এমনি এগুলো আসলে বুঝে যাবেন। কান্ত জিউ মন্দির না কান্তজির মন্দির আছে, যাই হোক এই মন্দিরটা কোথায় সেটাও কিন্তু আমরা কোনো একটা ক্লাসে পড়ছি। পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় সেটাও আমরা পড়ছি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম সংগ্রাম, হ্যাঁ 50 টাকার নোটে আছে, ঠিক আছে? এই 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 স্লাইডটা একটু আপনাকে মুখস্থ করতে হবে আর কি। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ মরিয়ম জান্নাত
ফাতেমা তুজ দিনা, ভেরি গুড। ঢাবিতে, ঢাকা ইউনিভার্সিটি, ওকে, ভেরি গুড ভেরি গুড, সেরা। আচ্ছা, এখন ওই যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ব্যাংক নোট আর সরকারি নোটের মধ্যে পার্থক্য কি। তো ব্যাংক নোট আর সরকারি নোটের মধ্যে পার্থক্য কি দেখেন, স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছেন বাংলাদেশের আসলে যদি ব্যাংক ইস্যু করে থাকে তাহলে নিশ্চয়ই সোনালী ব্যাংক, জনতা ব্যাংক বা ইবিএল ডিবিবিএল করবে না। তো কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাকে বাংলাদেশ ব্যাংক, সো ব্যাংক নোট ইস্যু করবে কে, বাংলাদেশ ব্যাংক। আর সরকারি নোট বাংলাদেশ সরকারের যে অর্থ মন্ত্রণালয়, ঠিক আছে, ওই যে প্রশ্ন আসতে পারে বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, রিটেনে এগুলো কাজে লাগতে পারে, ঠিক আছে। কি বললাম যে আচ্ছা, তাহলে ব্যাংক নোট যেটা স্বাভাবিকভাবেই বাংলাদেশ ব্যাংকের ওই যে গভর্নর, কারণ বাংলাদেশ ব্যাংকের হেড কে গভর্নর, তাহলে সিগনেচার থাকবে কার, গভর্নরের। সুতরাং আপনি যখন কোনো একটা নোট দেখবেন যেখানে লেখা আছে গভর্নর আহসান মনসুর, তাহলে বুঝবেন ওটা ব্যাংক নোট। আর যদি দেখেন যে অর্থ সচিব, হ্যাঁ, অনেক নোটে দেখবেন লেখা থাকে সচিব। যেমন আমরা একটু দেখি তো আগের স্লাইডে যে আমরা দেখছিলাম, সেখানে কি আছে, এই যে দেখেন, আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আপনি যখন হচ্ছে এটা দিয়ে দিব তখন দেখবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত, এখানে লেখা আছে সুন্দরভাবে আহসান হাবিব মনসুর, নিচে লেখা আছে গভর্নর। কারণ গভর্নর কি হয়, দেশের হয়, দেশের তো হয় না, তাহলে গভর্নর কিসের হয়, ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়, হ্যাঁ ওই সময় হয়েছিল, বাট এখন কি তারা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, না নাই, তাহলে এখন গভর্নর কোথায় আছে, বাংলাদেশ ব্যাংকে আছে। তাহলে এই যে এইটা হচ্ছে ব্যাংক নোট, ঠিক আছে। একইভাবে আমি যদি এখানে দেখি, এখানে লেখা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত সালেহ উদ্দিন আহমেদ, হ্যাঁ সচিব বা অর্থ সচিব কিছু একটা লেখা আছে, বা লেখা নাই মনে হয়, ঠিক আছে। সালেহুদ্দিন আহমেদ এর নিচে কিছু লেখা আছে কিনা পরিষ্কার দেখা যাচ্ছে না, তাহলে ওইটা হচ্ছে সরকারি নোট, ঠিক আছে। আর যেখানে গভর্নর লেখা আছে তাহলে এটা বুঝতে হবে কি, ব্যাংক নোট, ব্যাংক ইস্যু করছে, ঠিক আছে। এবং চাহিবা মাত্র ইহার বাহককে কি দিতে বাধ্য থাকিব, এটা তো কমন লেখা থাকে। আচ্ছা, তাহলে দেশে ব্যাংক নোট কয়টা, 7টা, ঠিক আছে। আর সরকারি নোট কয়টা, 3টা। হ্যাঁ, এগুলো মাথায় রেখেন। সরকারি নোট হচ্ছে 1 টাকা, 2 টাকা আর কি 5 টাকা। আর দেশে বর্তমানে প্রচলিত নোট হচ্ছে 10 ধরনের, ওই ব্যাংক নোট 7টা, সরকারি 3টা, টোটাল 10, ঠিক আছে। সেগুলো খুবই খুবই আসে, বিসিএস ছাড়া অন্যান্য জায়গায় খুবই এগুলো আসে। সেগুলো একটু ভালো করে পরিষ্কার মনে রাখতে হবে। এখানে যা যা আছে এগুলো নিজেরা একটু পড়ে নিন, এখানে আসলে মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ, মানে এখানে পড়ানোর কিছু নাই, এগুলো একটু জাস্ট আপনাকে দেখে রাখতে হবে আর কি, ঠিক আছে। তো এই উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা কে প্রচলন করেন, এটা আমরা কোনো একদিন পড়ছিলাম, লর্ড ক্যানিং, তাই না, একদিন পড়ছি। তারপরে দেশে নোট প্রচলন করে যে ব্যাংক, ব্যাংক তো আসলে একজনই আছে, বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, এর পড়ানোর কিছু নাই। তো বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলন হয়, এটা মনে রাখতে পারেন, 5 মার্চ 1972। ঠিক আছে, এগুলো জাস্ট একটু দেখে নিন, এখানে আসলে পড়ানোর কিছু নাই। ওকে, নেক্সট এখানে দেখেন, যেহেতু আমরা অর্থনীতি নিয়ে কথা বলতেছি, সো অর্থনৈতিক যে আমার জোনগুলো আছে, এখানে দেখেন ইকোনমি এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড গুলা সম্পর্কে বলা আছে। সো ইপিজেড কোথায় কোথায় আছে এখানে তালিকা দেওয়া আছে। তো এগুলা জাস্ট একটু আপনারা দেখে যাবেন, কত কত সালে প্রতিষ্ঠা হয়েছে এগুলো পড়ার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখবেন নিজেদের জানার জন্য, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কয়টা ইপিজেড আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো কোনটা কোথায় অবস্থিত জাস্ট একটা চোখ বুলানো, আর কিছু না, জাস্ট এক নজর চোখ বুলাই যাবেন। ওকে, আচ্ছা, ওকে। এনইসি, এই যে এটা নিয়ে একটু আগে মনে হয় আমরা কথা বলতেছিলাম, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, বাংলা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। তো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। ওই যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ কোন একটা প্রকল্প পাশ করব কিনা, হ্যাঁ, তো এরাই হচ্ছে সেই সিদ্ধান্তটা দেয়। তো ফুল ফর্ম এখানে দেওয়া আছে, সভাপতিকে, সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, এবং সাচিবিক সহায়তা দেয় কে, পরিকল্পনা বিভাগ, ঠিক আছে। এতে এদের দেখবেন ওই যে শেরে বাংলা নগরে অফিস আছে, হ্যাঁ, শেরে বাংলা নগরে এদের অফিস আছে। আচ্ছা, এরপরে আছে যে একনেক। তো প্রকল্প, তো অনুমোদনের একটা বিষয় থাকে, হ্যাঁ, তো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যে আহ, আহ, সর্বোচ্চ যে সংস্থা, হ্যাঁ, এনইসির পরেও যে আরো যেটা আছে, সেটা হচ্ছে একনেক। আপনি বিগত সময়ে যখন আমাদের এই যে গত কয়েক বছর বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট পাস হয়েছে না, মানে আপনারা যখন একটু বড় হয়েছেন, হ্যাঁ, ইন্টার পাস করে যখন অনার্সে উঠছেন, একটু খবর টবর দেশ অর্থনীতি রাজনীতি নিয়ে পড়াশোনা করছেন, প্রায় এরকম শুনতেন না যে আহ, এত কোটি টাকার প্রকল্প পাশ করেছে একনেক, বা একনেকে এত কোটি টাকার প্রস্তাব পাশ হয়েছে বা প্রকল্প পাশ হয়েছে। তো সেই একনেকই হচ্ছে এই একনেক। তো এদের ফুল ফর্ম কি,
এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ন্যাশনাল ইকোনমিক, এখানে কাউন্সিল শব্দটা আসে নাই, কমিটি, সরি কাউন্সিল না, কমিটি। আমি যখন মাস্টার্সের অ্যাডমিশন টেস্ট দিই, তো মাস্টার্সের অ্যাডমিশন টেস্টে এই একনেকের ফুল ফর্ম আসছিল, তারপরে বিআরটি এর ফুল ফর্ম আসছিল, হ্যাঁ, তারপরে সিরডাপ এর ফুল ফর্ম আসছিল। সো মাস্টার্সের অ্যাডমিশনেও যদি এগুলো আসে তাহলে চাকরি পরীক্ষাতে এগুলো আসবেই, ঠিক আছে? সেগুলো একটু দেখতে হবে। আচ্ছা, একজন বলছে চট্টগ্রাম ইপিজেড 1983 সালে আমার বাড়ির পাশে। আচ্ছা, 1983 সালে আমার বাড়ির পাশে মানে উনি কি 1983 সালে জন্ম, সেটা দেখছে বাড়ির পাশে হয়েছে? কি বলছে আমি বুঝি নাই, দাড়ি কমা নাই তো বুঝতে পারি নাই। এটারও চেয়ারম্যান কি প্রধানমন্ত্রী, তবে বিকল্প চেয়ারম্যান কি হতে পারে অর্থমন্ত্রী, হ্যাঁ, বাট ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এরকম কোনো সুযোগ নেই। তো একনেক, এই একনেকের মিটিংগুলোও কিন্তু ওই যে আমি নিজে একনেকের মিটিংয়ে তো উপস্থিত থাকতে পারি নাই, বাট ছোট্ট করে একটু ঢুকছিলাম। যখন আমি আহ, আহ, কোনো একটা ইয়াতে কাজ করতাম, হুম, তখন হচ্ছে প্রায় যাওয়া হইতো পরিকল্পনা কমিশনে, এবং সেখানে এই যে ডিপিপির যত মিটিং হয়, স্টিয়ারিং কমিটির মিটিং, সেগুলো আমি বেশ তখন ভালোভাবে জড়িত ছিলাম এবং ধাপগুলো খুব ভালো বুঝতাম। আমি ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে গিয়ে যা যা থিওরি পড়ছি সেগুলো একদম হাতে কলমে অ্যাপ্লাই করছি এবং বেশ মজা পাইছি। এবং এই কাজগুলো আসলেই হয়তো এখন দেখতে, পড়তে, শুনতে বোরিং লাগে, বাট যখন পড়তে যাওয়া যায় তখন আসলে অনেক কিছু শিখার এবং অনেক ভালো ভালো জিনিস সেখানে আছে। ওকে, মোবাইল ব্যাংকিং নিয়ে আসলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন। মোবাইল ব্যাংকিং তো আসলে খুবই গুরুত্বপূর্ণ এখনকার জন্য। হুম, তো মোবাইল ব্যাংকিং কে আর একটা টার্ম আছে, মোবাইল ব্যাংকিং কে আমরা বলি পি টু পি। বলেন তো পি টু পি মানে কি? পি টু পি, বলেন তো পি টু পি মানে কি? পার্সন টু পার্সন, ঠিক আছে, পার্সন টু পার্সন, পি টু পি। তো বিকাশ নাই বা নগদ নাই বা ইউ ক্যাশ নাই, এরকম কেউ আছেন? বলেন দেখি, কেউ কি আছেন? উম, ও আচ্ছা, রকেটও তো আছে। আচ্ছা, তাহলে এজেন্ট ব্যাংকিং যদি বলে, সরকারি ব্যাংক হিসেবে প্রথম চালু করে হচ্ছে অগ্রণী ব্যাংক, এবং বেসরকারি ব্যাংক যদি বলি তাহলে সেটা হয়ে যায় হচ্ছে তখন ব্যাংক এশিয়া। হ্যাঁ, এজেন্ট ব্যাংকিং এর কথা বলতেছি। রেডি ক্যাশ একটু আগে আমরা দেখছি যে রেডি ক্যাশ কার্ড এটা চালু করা হচ্ছে জনতা ব্যাংক, তাই না? আচ্ছা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, রিসেন্টলি এর সম্পর্কে অনেক অভিযোগ আসতেছে, বাট এটিএম কার্ড প্রথম চালু করা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে। শিওর ক্যাশ স্কুল ব্যাংকিং, শিওর ক্যাশ হচ্ছে রূপালী ব্যাংকের, কারণ রূপালী ব্যাংকে আমার ইউনিভার্সিটিতে থাকার সময় রূপালী ব্যাংকে সাথে আমাদের ইউনিভার্সিটির এমইউ ছিল, সবার অ্যাকাউন্ট রূপালী ব্যাংকে থাকতো। সো তখন আমি দেখছি যে স্কুলের বাচ্চারা, আমার ইউনিভার্সিটির সাথে যে স্কুল আছে সেই স্কুলের বাচ্চারা এখানে হচ্ছে ইয়া দিত, স্কুলের বেতন টেতন দিত। শিওর ক্যাশ হচ্ছে রূপালী ব্যাংকের। মোবাইল ব্যাংকিং হচ্ছে ডাচ বাংলা ব্যাংক 2011 সালে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে। আর এছাড়া নগদের কথা বলতে হয়, নগদ হচ্ছে মনে হয় এমএফএস সার্ভিস, যেটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এমএফএস মানে কি? এমএফএস, এমএফএস ফুল ফর্ম কি বলেন তো? মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ফিনান্সিয়াল সার্ভিস। এটা মনে হয় প্রথম চালু করে নগদ, বাট নগদ যেহেতু এখন বিতর্কিত, এখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে? আর এখান থেকে কি আসতে পারে? আচ্ছা, গুগল পে। হ্যাঁ, বলেন তো গুগল পে কারা চালু করছে, কোন ব্যাংক? বলেন তো গুগল পে, এইটা তো আসবেই। আপনি যদি সামনের এই বছরে যদি আপনি 5টা পরীক্ষা দেন, তার মধ্যে 2টা বা 3টাতেই প্রশ্ন আসবে একদম রিসেন্ট। যদি এই ধরনের রিসেন্ট থেকে যদি কোনো প্রশ্ন করে এবং সেটা যদি ইকোনমিক সেক্টর থেকে প্রশ্ন করতে চায়, এটা দিতেই পারে যে গুগল পে কারা চালু করে, কোন ব্যাংক চালু করে। আচ্ছা, আসিফ বলছে, সঠিক উত্তর দিছে। অনামিকা দাস সঠিক উত্তর দিছে, ভেরি গুড। সিটি ব্যাংক, সিটি ব্যাংক, ভেরি গুড। হ্যাঁ, কল্যাণ করো বলছে সিটি ব্যাংক। ওকে, কল্যাণকর আবারও জেগে উঠছে আমাদের মাঝে।
সে কল্যাণকর একটা কমেন্ট করছে, সে বলছে সিটি ব্যাংক। ওকে, আচ্ছা, তো এই যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের জন্য একটা নীতিমালা আছে, হ্যাঁ, সেই নীতিমালাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক চালু করে 2011 সালে। নীতিমালা বিবি, বিবি মানে কি বাংলাদেশ ব্যাংক কত সালে চালু করে? 2011। ঠিক আছে, তো এটা আসতে পারে নীতিমালা কত সালে প্রণয়ন হয় বা কারা প্রণয়ন করে? বাংলাদেশ ব্যাংক। এইটুকু মনে রাখলে আমার মনে হয় হবে। আর এখান থেকে তেমন কিছু মনে রাখার আমি আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হলো যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ওরা যেমন এটিএম কার্ড চালু করে, আরেকটা স্পেশাল ক্যাটাগরির জন্য ওরা প্রথম সেবা নিয়ে আসে। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট, আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে দেয় একটা স্পেশাল আর্নিং পার্সনদের জন্য। তারা কারা বলেন তো? ফ্রিল্যান্সার। যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য ডেডিকেটেড অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সারদের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার একটা প্রভিশন রাখে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। হ্যাঁ, যেমন আমরা খুলি না বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের স্কিম থাকে, বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট নামে নতুন একটা স্কিম নিয়ে আসছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। তো এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি সবই আমরা জানি। এই স্লাইডে যা যা আছে এগুলো সবই আমরা জানি যে ডাচ বাংলাই প্রথম আসলে ইয়াটা নিয়ে আসে, মোবাইল ব্যাংকিং নিয়ে আসে। ওইটা তখন অতটা পপুলার হয় না, পরবর্তীতে যে বিকাশটা যেভাবে পপুলার হয়, বাট ডাচ বাংলাই হচ্ছে তাদের মানে উদ্যোক্তা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের নগদ হচ্ছে এক নাম্বার বা স্টার্টিং এ তারা ছিল, বাট এটা ওদের যেহেতু এখন লাইসেন্স বাতিল ঝামেলা টামেলা, সেগুলো আমাদের জানার দরকার নাই। আচ্ছা, তো অর্থনীতি সংক্রান্ত যে বেইল আউট কথাটি জড়িত হচ্ছে অর্থনীতির সাথে, এটা একবার প্রশ্ন আসছিল, হ্যাঁ, বিসিএস এ বা কোথাও আসছিল। গ্লোবাল ভিলেজের ধারণা দেন মার্শাল ম্যাকলুহান, কানাডার নাগরিক উনি। সো এইখানে আসলে বেশ কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আপনি আসলে চাইলে একটু মনে রাখতে পারেন। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, দারিদ্র্যের দুষ্টু চক্র। হ্যাঁ, এরপরে জনসংখ্যা তথ্য। ঠিক আছে, বাকি আসলে খুব একটা এগুলো আসছে কিনা, অলিম্পিক, হ্যাঁ, এই তিনটা একটু ইম্পর্টেন্ট। বাকিগুলো আসলে আসছে কিনা এটা একটু আপনারা দেখেন। হ্যাঁ, একটু দেখেন যে এগুলো আসলে আসছে কিনা কখনো। ঠিক আছে, তবে আমার যেটা সেটা হলো যে অ্যাডাম স্মিথ, হ্যাঁ, কার্ল মার্কস এবং এদিকে অমর্ত্য সেন, এই যে মানুষগুলা, এদের আসলে যা যা পান সেগুলো একটু আমার মনে হয় পড়ে রাখতে পারলে ভালো। মার্গারেট থ্যাচার, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন, এনাদের যে তথ্যগুলো আছে বা যে তারা যে আসলে বিভিন্ন সময়ে যে বিভিন্ন থিওরি আমাদেরকে দিছে, সেগুলো একটু জাস্ট নামগুলো মনে রাখতে পারলে ভালো। ওকে, আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মনে রাখতে পারলে ভালো, না পারলেও আসলে দরকার নাই, বাট জানতে পারলে ভালো। আচ্ছা, এখানে ফুল ফর্মগুলো দেওয়া আছে, এই ফুল ফর্মগুলো আপনারা একটু দেখে নেবেন এবং একটু পড়বেন, নিজেরা খাতায়ও লিখে লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে, নেক্সট কি আছে দেখি। পেপার মিল, এখানে পেপার মিলগুলোর কথা বলা আছে। কর্ণফুলী পেপার মিল, এটা আপনারা অনেকেই জানেন, কর্ণফুলী নদীর তীরে, এটা চন্দ্রঘোনা রাঙামাটিতে। উত্তরবঙ্গ কাগজ কল, এটা পাকশি, হ্যাঁ, পাকশি ঈশ্বরদী বা পাবনাতে, এটা আমার ওইদিকে আমি চিনি, আপনারা নিশ্চয়ই চেনেন। খুলনা নিউজ প্রিন্ট, খালিশপুর, খুলনায়, খালিশপুরে এটা। খুলনা হার্ডবোর্ড মিল, এটাও খালিশপুরে। তো পাকশিতে যে আখের ছোবড়া ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। খুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল হচ্ছে গেওয়া, এগুলো একটু মনে রাখেন। ঠিক আছে, আচ্ছা, বিভিন্ন কারখানা, সেগুলোর অবস্থান। জ্বালানি তেল শোধনাগার, এটা আপনি মনে রাখবেন, এটা চট্টগ্রামে অবস্থিত। হ্যাঁ, প্রশ্ন আসে জ্বালানি তেল শোধনাগার কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। জ্বালানি তেল শোধনাগার চট্টগ্রামে অবস্থিত। ঠিক আছে, বাংলাদেশ মেশিন টুলস কারখানা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় অবস্থিত? এই ধরনের কারখানা যেহেতু ইউনিক এবং একটা দুইটা করে তো থাকে এগুলা, তো এটা মনে রাখতে হবে, গাজীপুর। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এটাও প্রশ্ন আসে, কোথায় অবস্থিত? গাজীপুরে। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জ, যেগুলো কিন্তু আসে, এবং আপনি যদি স্পেসিফিক কোনো জায়গায় পরীক্ষা দেন, ধরেন আপনি আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে পরীক্ষা দিতে যাচ্ছেন, তখন কিন্তু আশুগঞ্জের এগুলা সম্পর্কে জানতে হবে। আপনি ধরেন সিকিউরিটি প্রিন্টিং প্রেসের পরীক্ষা দিতে যাচ্ছেন, তখন কিন্তু এদের বিষয়ে জানতে হবে। ঠিক আছে, আবার যারা ট্রিপলি বা মানে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল যে পরীক্ষাগুলো দিবেন বিভিন্ন বিদ্যুৎ জ্বালানি বা পেট্রো বাংলা এই ধরনের জায়গাগুলোতে, সেখানেও কিন্তু ওই প্রশ্নগুলো আসে, রেলিভেন্ট প্রশ্নগুলো এমসিকিউ এর ভিতরে আসে। ঠিক আছে, রামপাল, বাগেরহাট, এটা আপনি জানেন। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই রাঙামাটি, এটা আপনি জানেন। রূপপুর, ওই যে ঈশ্বরদী পাবনা, হ্যাঁ, এটা তো আমরা চিনি। শিল্প পার্ক সিরাজগঞ্জ, শিল্প পার্ক, হ্যাঁ, সিরাজগঞ্জে কিন্তু এটা। প্রধান জাহাজ নির্মাণ কারখানা
খুলনা, হ্যাঁ খুলনাতে যে ইয়া আছে শিপিং এর ইয়ার্ড আছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। প্রথম ঔষধ পার্ক এটাও জানেন, গজারিয়া, খুব কমন একটা প্রশ্ন, প্রথম ঔষধ পার্ক গজারিয়া মুন্সিগঞ্জ, ঠিক আছে। চামড়া শিল্পনগরী কোথায়? সাভার। হুম, এগুলো খুবই কমন এবং এতবার পরীক্ষা আসছে যে পরীক্ষার প্রশ্ন সলভ করতে করতেই এগুলো আপনার মাথায় ঢুকে গেছে। সো আলাদাভাবে এটা আমার মনে হয় এই স্লাইডটা মুখস্থ করতে হবে না, অলরেডি জানেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলা 5 বছর করে যে পরিকল্পনা থাকে, লাস্ট ছিল হচ্ছে 2021 থেকে 2025, হ্যাঁ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হুম, শুরু হয়েছে কবে? 73 থেকে চলতেছে। আচ্ছা, কৃষি শুমারি, তো প্রথম কৃষি শুমারি হয় 1960 সালে, এটা প্রশ্নে আসে, এটা আপনি মনে রাখবেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম কৃষি শুমারি হয় হচ্ছে কবে বলেন তো? 1960 সালে, ঠিক আছে। আর স্বাধীন বাংলাদেশের কথা যদি বলেন তাহলে সেটা হচ্ছে 1977, ঠিক আছে। এরপরে তৃতীয় চতুর্থ এগুলো দরকার নাই, সর্বশেষ কবে হয় এটা আপনি মনে রাখবেন, এটা প্রশ্নে আসতে পারে যে সর্বশেষ কৃষি শুমারি কবে অনুষ্ঠিত হয়েছে? 2019 সালে, ঠিক আছে। এবং এই কৃষি শুমারি কত বছর পর পর হয়? 10 বছর পর পর। বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় হচ্ছে 1 অগ্রহায়ণ, এটা অনেকবার পরীক্ষায় আসছে, কৃষি দিবস 1 অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণ বা 15 নভেম্বর, ঠিক আছে, 15 নভেম্বর, বুঝছি। ওকে, নেক্সট হচ্ছে সার কারখানা আছে। তো বা এখানে যে সার কারখানাগুলোর নাম আছে এগুলো আপনি জাস্ট অবস্থানগুলো জানবেন, আর যদি উৎপাদিত সার মনে রাখতে পারেন তাহলে ভালো। এটা একটু মনে রাখতে পারেন, কারণ টিএসপি, একমাত্র টিএসপির জন্য উত্তর পতেঙ্গা বা চট্টগ্রামের এটা ইম্পর্টেন্ট যে টিএসপি কমপ্লেক্স। বাকি যেগুলো আছে সেগুলোতে ম্যাক্সিমামই কি ইউরিয়া তৈরি হয়, হ্যাঁ। সেগুলো নাম মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নেই। এখানে একটা নোট দেওয়া আছে, বাংলাদেশের প্রথম সার কারখানা হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি, ফেঞ্চুগঞ্জ, সিলেট। অসংখ্যবার এটা পরীক্ষায় আসছে যে বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত? ফেঞ্চুগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জে। এবং এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে, বিলুপ্ত হয় 30 জুন 2012 সালে। উক্ত স্থানেই নির্মিত হয়েছে শাহজালাল সার কারখানা, ঠিক আছে। এটা জাস্ট এমনি একটু দেখে রাখেন। ওকে, ব্যবসায়ীদের সংগঠন, এগুলো আসলে খুব বেশি কিছু পড়ার নাই, এখানে যা আছে ফুল ফর্মগুলো পড়বেন শুধু, আর কিচ্ছু লাগবে না, শুধু ফুল ফর্ম। আর এগুলা আপনার জাস্ট একটু গল্পের মতো আর কি, রিডিং দেওয়া, আর কিছু না, জাস্ট চোখ বুলাই যাবেন, এখানে জানার কিছু নাই। অবশ্যই এগুলা কি করতে হবে? ফুল ফর্মগুলো একটু আপনার জানতে হবে, ঠিক আছে, ফুল ফর্মগুলো জানতে হবে। আর যখন নাম শুনবেন তো জাস্ট একটু নিজের জানার জন্য চোখ বুলাই যাবে না। আচ্ছা, এফবিসিসিআই কি? এটা বাংলাদেশের শিল্প বাণিজ্যিক পরিষদ, এটা তো জানেন এফবিসিসিআই, হ্যাঁ, যে শিল্প বা বাণিজ্যিক সংস্থাগুলো আছে তাদের প্রতিনিধি, ঠিক আছে। রিহ্যাব, রিহ্যাব কি করে? রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। রিহ্যাব ফেয়ার হয় না, ওই যে যত ডেভেলপার কোম্পানি আছে যেমন শেলটেক, ইস্টার্ন হাউজিং লিমিটেড, বিল্ডিং ফর ফিউচার, হ্যাঁ এরকম যত আছে তাদের নিয়ে একটা মেলা হয়, হ্যাঁ ফ্ল্যাট বিক্রি বা এই ধরনের, হ্যাঁ জমি টমিও অনেকে বিক্রি করে, এই আর কি। তারপরে বিজিএমইএ, এটা কি? পোশাক রপ্তানি খাতের শীর্ষ ব্যবসায়িক সংগঠন। এই নিউজ যারা টুকটাক দেখেন, আপনারা তো অবশ্যই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিউজ তো দেখেনি, ফেসবুক থেকেও অনেক সময় অনেক কিছু জানতে পারেন। তো বিজিএমইএ যে পোশাক রপ্তানি খাতের যে ব্যবসায়িক যে সংগঠনগুলো আছে, হ্যাঁ মানে ব্যবসায়িক যে হাব আছে তাদের কানেক্টিং পয়েন্ট হচ্ছে বিজিএমইএ, এগুলো নিশ্চয়ই আপনারা জানেন, সুতরাং এগুলো আসলে খুব একটা পড়াইতে হবে না। স্টক এক্সচেঞ্জ, এখান থেকে প্রশ্ন খুব একটা তেমন আসে না। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ দুইটা, একটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম। সবচেয়ে প্রথমে কোনটা প্রতিষ্ঠিত হয়? ঢাকা, অনেক আগে 1954 সালে, যে বছরে যুক্তফ্রন্ট প্রতিষ্ঠিত হয়, গত ক্লাসে পড়ছিলেন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এটা কিছুদিন আগে, 95-তে, অনেকে সেই সময় জন্ম নিয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে এসইসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয় 1993 সালে। আর এই আর কি। ঢাকা চেম্বার কমার্স অফ কমার্স অ্যান্ড ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা মতিঝিল, অনেকেই জানেন সেটা। আচ্ছা, তো ইটিন, এটা আমি আলাদা করে পড়াচ্ছি না, ইটিনের কথা আমি আগে যেহেতু বলছি সেখানে আর বলতেছি না। সার্বজনীন পেনশন স্কিম, এটা আমরা, এটা খুব রিসেন্ট একটা জিনিস, এটা অবশ্যই জেনে রাখবেন কি ঘটনা ঘটছে। এখানে 4টা স্কিম ছিল, 4টা স্কিমগুলো কই? 4টা স্কিমগুলো হচ্ছে এই যে প্রবাস, হ্যাঁ, তারপরে কি সমতা, তারপরে কি সুরক্ষা, তারপরে কি প্রগতি। অলরেডি কিন্তু এগুলো চাকরি পরীক্ষায় আসা শুরু হয়েছে, ঠিক আছে, অলরেডি চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো আসছে। প্রবাস কাদের জন্য? স্বাভাবিক, বুঝতেই পারতেছেন, প্রবাসী বাংলাদেশি। সমতা কাদের জন্য? যারা হচ্ছে দারিদ্র সীমার নিচে, তাদের জন্য ব্যালেন্স করা, যারা গরিব তাদেরকে আমরা ব্যালেন্স আনবো, ঠিক আছে, দারিদ্র সীমার নিচে তাদেরকে সমতায় নিয়ে আসবো। সুরক্ষা স্বল্প আয়ের ব্যক্তি, আর প্রগতি কি? বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠান, ঠিক আছে। ওকে, চাঁদা দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে বা সোনালী ব্যাংকে, এবং যারা সার্বজনীন পেনশন স্কিমটাকে, এটা হচ্ছে করমুক্ত, চালু হয়েছে 17 আগস্ট 2023, ঠিক আছে। ওকে, আর লাস্টলি আমরা জাতীয় পে কমিশন, আপনারা জেনে খুশি হবেন যে আমার যিনি ডিরেক্ট বস, আমার বস হচ্ছে পে কমিশনের একজন সদস্য,
স্যারকে বলছি স্যার আমাদের জন্য খোলা একটা ব্যবস্থা করে দেন, এবং আমি জানি স্যার সেটা করবে ইনশাল্লাহ। স্যার ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তো 27 জুলাই 2025 সেটা হয়েছে ন্যাশনাল পে স্কেল। হ্যাঁ, প্রধান হচ্ছেন সাবেক অর্থ সচিব। তো এটার উদ্দেশ্য হচ্ছে সরকারি চাকরিজীবী, মানে 10 বছর যেহেতু হয়ে গেছে, 15তে লাস্ট পে স্কেল দেওয়া হয়েছে, এখন 25 চলে, সো চলে আসছে পে স্কেল। তো এটা ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় যে আজকে আমাদের আর তেমন কিছু নাই। ওকে, সো এই ছিল অর্থনীতি নিয়ে আমাদের কথাবার্তা। তো যতটুকু যা পারছি মেইন জিস্টটা তুলে আনার চেষ্টা করছি। তারপরে তো আপনারা যে কোনো সহায়ক বই তো আপনাদের সাথে থাকবে, সেটার সাথে জাস্ট এটা একটু দেখে নিন, তাহলে হবে। আর যদি বইটই না থাকে তাহলে এটা পড়লেও হবে, মোর দেন ইনাফ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।